তো সাহস হলো কি করে আমার মা মরা বাচ্চা মেয়েটার সাথে এত খারাপ কাজ করার? তোকে আমি ছাড়বো না জানোয়ার। কেন করলি তুই এমন নিজের বিয়ের দিন? কেন? তুই তো জানিস মেয়েটা মানসিকভাবে ঠিক না, তারপরও নিজের ছোট বোনটার সাথে এমন কেন করলি? যেহেতু আমার ছেলে এই ভুল করেছে, তাই ভুল শুধরানোর দায়িত্ব আমার। আমি নিজে দাঁড়িয়ে থেকে রওশন আর উর্মির বিয়ে দেবো। এসব তুমি কি বলছো বাবা? আমি উর্মিকে বিয়ে করতে পারবো না। তাছাড়া বয়সেও আমার থেকে অনেক ছোট, মানসিকভাবেও ঠিক নেই। আর একটা কথা বলবি তো, তোকে এই বাড়ি থেকে বের করে দেবো। মেয়েটার সাথে এসব করার সময় বয়সের হুঁশ ছিল না। বাবার এরকম করা কথা আমি চুপ হয়ে যাই। আর আমার চাচা এতক্ষণে সব চুপ করে শুনলেও নিজের রাগ আর আটকে রাখতে না পেরে আমার কলার চেপে ধরে বলে, তোর মতো জানোয়ারের সাথে আমি মেয়ের বিয়ে দেব না। তোকে তো আমি পুলিশে দেব। নিজের বিয়ের দিন 16 বছর বয়সী চাচাতো বোনের সাথে একই রুমে অর্ধলঙ্গ অবস্থায় ধরা পড়ায় বাড়ির সবাই তোলপাড় শুরু করে দিয়েছে। পুরো পরিবার হতভঙ্গ। সবাই মিলে ছুটে আসে আমার রুমে। ততক্ষণে আমি নেশাগ্রস্ত অবস্থায় কোনো রকম নিজেকে কন্ট্রোল করে উর্মিকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যাই। আমি রওশন। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। বিয়েবাড়িতে চারদিকের হাসি, আনন্দ, সানাই সুর, আলো ঝলমরে পরিবেশ। আর আমাদের বংশের বড় ছেলে, মানে আমার আজ বিয়ে। এই বাড়ির বড় ছেলে আমি। বিয়ে উপলক্ষে চারপাশে এত কোলাহল যে কারো খেয়াল নেই পাশের ছোট্ট ঘরটিতে কি ঘটছে। ঘরটা আধো অন্ধকার, জানালার পর্দা টেনে ঢাকা। ওখানে সোফার উপর শেরওয়ানি পরে শুয়ে আছি আমি। শরীর আমার অস্থির, চোখ অস্বাভাবিক লালছে, শ্বাস দ্রুত চলছে, গলাও শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে আসছে, হাত পা চটপট করছি, যেন ভেতরে এক অদৃশ্য আগুন আমাকে জ্বালিয়ে দিচ্ছে। মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরোচ্ছে, কখনো গোঙানি, কখনো যেন নিজেকেই নিজে বোঝানোর চেষ্টা। তখনই একটা মেয়ে এক হাতে পুতুল নিয়ে ঘরটির সামনে আসে। আমাকে এভাবে দেখে মেয়েটি বাচ্চা সুলভ কণ্ঠে বলে, ভাইয়া তোমার কি হয়েছে? আমি হাত দিয়ে ইশারা করে বললাম, আমার কাছে আসিস না উর্মি, এখান থেকে যা। কেন ভাইয়া, বিয়ে বাড়িতে বিরিয়ানি দিয়েছে, তুমি খাবে না? কাকিমা তোমাকে ডাকছে, আজ তো তোমার বিয়ে, তোমার বউ তো অপেক্ষা করছে তোমার জন্য। বলতে বলতে উর্মি আমার কোলে এসে বসে আর আমার গলা জড়িয়ে ধরে বায়না করতে থাকে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। নিজের ভিতর জেগে ওঠা আকাঙ্ক্ষা যেন এতক্ষণ যাবৎ আটকে রাখলেও এখন আমার 16 বছর বয়সী সুন্দরী চাচাতো বোন উর্মিকে দেখে আরও যেন তীব্র হয়ে গেল। তার উপর উর্মি এসে সোজা আমার কোলে বসে পড়েছে, গলা জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলছে, ভাইয়া চলো, কাকিমা ডাকছে তোমাকে। কি হয়েছে তোমার? এমন কেন করছো? বিয়ে করবে না? কথা বলার মধ্যে হঠাৎই আমি উর্মির ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়া দিয়ে চেপে ধরলাম। অনাকাঙ্ক্ষিত ঘটনায় উর্মি ভয়ে ছিটিয়ে যায়, হাত দিয়ে আমার বুকে আঘাত করে সরিয়ে দিতে চায়। তবে আমার থামার কোনো নামগন্ধ নেই, বরং আরও গাঢ় হচ্ছে সব কিছু। মাঝে মাঝে বাইটও করছি। উর্মি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ঠোঁট দিয়ে রক্ত পড়ছে ওর। তুমি আমাকে ব্যথা কেন দিলে ভাইয়া? উর্মির কথার কোনো জবাব না দিয়ে আমি ওকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে যাই। উর্মি এতে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। আমি তখনই একটানে ওর পোশাক খুলে ফেলতে চেষ্টা করি, যেন আমি নিজের মধ্যে নেই। এক পর্যায়ে আমি জোরপূর্বক ওর সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করি। উর্মি ব্যথায় চিৎকার করে ওঠে। ওর আর্তনাদে পুরো রুম কেঁপে উঠছে। তবে বিয়েবাড়ির কোলাহলে সে আর্তনাদ মিলিয়ে যাওয়ার মতো। আমার উত্তেজনা যেন আরও বেড়েই চলেছে। ফলস্বরূপ উর্মি আর সহ্য করতে না পেরে যন্ত্রণায় গোঙাতে গোঙাতে জ্ঞান হারায়। এদিকে আলমা নতুন শাড়ি পরেছে আমার জন্য, সুন্দর করে সেজেগুজে আমার রুমের সামনে আসতেই এর দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। উর্মির অবস্থা শোচনীয় দেখে আমলা বুঝতে পারে তার সকল প্ল্যান উর্মির কারণে নষ্ট হয়ে গেছে। সেই রাগে আলমা উর্মিকে না বাঁচিয়ে উল্টো দরজার ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে দেয়। দৌড়ে গিয়ে বিয়েবাড়ির সকল লোকজনকে ডেকে আনে। আমি ওয়াশরুমে চলে যেতেই রুমে হন্তদন্ত হয়ে প্রবেশ করলো আমরিন বেগম। আমরিন বেগম উর্মির এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে উর্মির গায়ে চাদর পেঁচিয়ে দিল। এরই মধ্যে সবাই রুমের ভিতরে ঢুকে দৃশ্য দেখে আঁতকে ওঠে। আমি হেলতে দুলতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসি, কিন্তু আমার এখনও কোনো হুঁশ নেই। আর বেচারি উর্মি তো অনেক আগেই জ্ঞান হারিয়েছে। উর্মির বাবা আরমান সাহেব মেয়ের কাছে ছুটে যায়। উর্মির দেহ নিথর হয়ে গেছে। আরমান সাহেব কাঁদতে কাঁদতে আমাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে ওঠে, তো সাহস হলো কি করে আমার মা মরা বাচ্চা মেয়েটার সাথে এত খারাপ কাজ করার? তোকে আমি ছাড়বো না জানোয়ার। আমার বাবা আকরাম সাহেব ভাইয়ের মুখের দিকে তাকাতেই পারছে না। রেগে গিয়ে তিনি জীবত থাকা আমাকে তুলে থাপ্পড় মারতে শুরু করে। কেন করলি তুই এমন নিজের বিয়ের দিন? কেন? তুই তো জানিস মেয়েটা মানসিকভাবে ঠিক না, তারপরও নিজের ছোট বোনটার সাথে এমন কেন করলি?
আমার এবার ধীরে ধীরে হুঁশ ফিরতে থাকে। ইতিমধ্যে ডক্টরকেও ডেকে আনা হয়েছে। ডক্টর উর্মিকে চেক আপ করে বলল, ইস, মেয়েটাকে কি বাজেভাবে র্যাপ করা হয়েছে। কে করেছে এমন কাণ্ড? তাকে তো পুলিশে দেওয়া উচিত। কথাটা শুনতে আরমান সাহেব রাগী দৃষ্টিতে আমি মাথায় হাত দিয়ে বসে থাকা আমার দিকে তাকায়। ডক্টর চলে যেতেই তিনি দপ করে খাটের উপর বসে পড়ে নিস্তব্ধ হয়ে থাকে। মামারা মেয়েটাকে সে বড্ড ভালোবাসে, তাই মেয়ের এমন অবস্থা সহ্য হচ্ছে না। বিয়েবাড়ির সকল লোক পুরো ঘরে ঘিরে আছে, একে অন্যের সাথে কানাঘুষা করছে। এরই মধ্যে কোনো পক্ষের লোকজন রাগারাগি করে চলে গিয়েছে এমন ছেলের সাথে বিয়ে দেবে না বলে। আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এতক্ষণে বোধ এসেছে যে কত বড় ভুল করে ফেলেছি। এমন সময় বাবা বলে ওঠে, যেহেতু আমার ছেলে এই ভুল করেছে, তাই ভুল শুধরানোর দায়িত্ব আমার। আমি নিজে দাঁড়িয়ে থেকে রওশন আর উর্মির বিয়ে দেবো। কথাটা শুনে ঘরে যেন কোলাহল আরও বেড়ে গেল। আমি মুখ তুলে নিজের বাবার দিকে তাকিয়ে বললাম, এসব তুমি কি বলছো বাবা? আমি উর্মিকে বিয়ে করতে পারবো না। তাছাড়া বয়সেও আমার থেকে অনেক ছোট, মানসিকভাবেও ঠিক নেই। কথাটা শোনা মাত্রই বাবা এসে আমার গালে কষিয়ে আরও একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আর একটা কথা বলবি তো তোকে এই বাড়ি থেকে বের করে দেবো। মেয়েটার সাথে এসব করার সময় বয়সের হুঁশ ছিল না। বাবার এরকম করা কথা আমি চুপ হয়ে যাই। আর আমার চাচা এতক্ষণে সব চুপ করে শুনলেও নিজের রাগ আর আটকে রাখতে না পেরে আমার কলার চেপে ধরে বলে, তোর মতো জানোয়ারের সাথে আমি মেয়ের বিয়ে দেব না। তোকে তো আমি পুলিশে দেব। চাচ্চু বিশ্বাস করো, উর্মির সাথে সব কিচ্ছু ইচ্ছে করে করিনি। কীভাবে কী হয়ে গেল আমি নিজেও বুঝে উঠতে পারছি না। এই কথা শুনে আরমান সাহেব ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। আশেপাশের লোকজন ছিছি করছে। সবাই তখন উর্মির চরিত্র নিয়ে কথা বলছে। কেউ কেউ বলছে, যদি রওশনের সাথে উর্মির বিয়ে না হয় তাহলে উর্মিকে কেনই বা বিয়ে করবে? সকল কথাগুলোই আরমান সাহেবের কানে আসছে। আরমান সাহেব থ হয়ে আবারও বসে পড়ে। বাবা নিথরে দাঁড়িয়ে আছে। মা গিয়ে আমার চাচাকে বোঝানোর চেষ্টা করে বলল, দেখুন ভাই, যেহেতু যা হওয়ার হয়ে গিয়েছে তাই এখন আর ভেবে লাভ নেই। উর্মি তো আমার ছেলের সাথে বিয়েটা দিয়ে দিন। আমি কথা দিচ্ছি উর্মির অনেক যত্ন নেবে, কোনো সমস্যা হতেই দেব না। আমার চাচা নিষ্পলক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। তার চোখ যেন অনেক কিছু বলতে যাচ্ছে। তার মেয়েটাকে খেলার পুতুল। আরমান সাহেব শক্ত কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করবেন, তবে আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। আরমান সাহেবের কথায় ঘরে থাকা লোকজনের মধ্যে আরও শোরগোল পড়ে যায়। কেউ কেউ বলতে শুরু করে, এমনিতেই উর্মির মতো পাগল মেয়েকে কেউ বিয়ে করতো না, তারপরও আবার কপালে কলঙ্ক লেগেছে। এই মেয়েকে তো রাস্তার ভিখারির কাছেও দিলেও নেবে না। দেখতে সুন্দর হলেই কি সাধারণ কিছু বৈশিষ্ট্যও তো লাগে। আরমান সাহেবের উচিত রওশনের সাথে বিয়েটা দেওয়া। এটা তো উর্মির ভাগ্য যে রওশনের মতো উচ্চশিক্ষিত আদেশ পড়ুয়া দেখতে সুদর্শন ছেলের সাথে বিয়ে হবে। সব কিছু আমরিন বেগম শুনতে পেয়েছে। আমরিন বেগম ধমক দিয়ে সবাইকে চুপ করিয়ে দেয়। এরপর আবারও আরমান সাহেবকে রাজি করানোর চেষ্টা করতে থাকে। আরমান সাহেব আর কথা বাড়ালেন না। এই সমস্ত শুধু তার মেয়েকে দোষ দেবে, এটা বিবেচনা করবে না যে তার মেয়েটা কত সহজ সরল, মানসিকভাবে অসুস্থ। সব কিছু বিবেচনা করে তিনি বিয়েতে সম্মতি দিলেন। মা আমার দিকে তাকিয়ে কড়া দৃষ্টি নিক্ষেপ করে বলল, কিছুক্ষণের মধ্যে তোমার সাথে উর্মির বিয়ে হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আমি অবাক হয়ে মার দিকে তাকালাম, কিন্তু কিছু বলার সাহস হয়ে উঠল না। আমার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমার কি হয়েছিল যে আমি এমনটা করলাম? এমন মনে হচ্ছিল যেন কোনো নেশাদ্রব্য আমাকে খাইছিল, কিন্তু সেটা কে? তখনই আমার নজর যায় লোকজনের ভিড়ের আগে ফুঁসতে থাকা আলমার দিকে। আলমার আগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর বিয়েবাড়িতে এখনও লোকের ভিড়, তবে সাধারণ বিয়েবাড়ির মতো কারো মুখে কোনো হাসি নেই। উর্মির জ্ঞান ফিরেছে। উর্মিকে লাল শাড়ি পরিয়ে আনা হয়েছে। পাশে বসে আছি আমি। উর্মি আমাকে তার পাশে দেখে ভয় সিটিয়ে যায়। মনে পড়ে যায় সেই হিংস্রতার কথা। আমি মুখ গম্ভীর করে বসে আছি, কারো দিকে তাকাচ্ছি না। উর্মিকে ভয় পেতে দেখে মা উর্মির পাশে গিয়ে বসে তাকে সান্ত্বনা দিতে শুরু করে। উর্মি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কাকিমুনি, ভাইয়া আমাকে অনেক ব্যথা দিয়েছে। ভাইয়া পচা 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 কাজ করে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে থাকবো না। উর্মির কথায় মার বেশ কষ্ট হয়, তবে তিনি সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পান না। দূরে দাঁড়িয়ে চাচা চোখের পানি ফেলছেন। নিজেকে আজ ব্যর্থ পিতা মনে হচ্ছে। মেয়েটাকে সামলে রাখতে পারলেন না। হঠাৎই পেছন থেকে বাবা গিয়ে তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়। আরমান সাহেব মুখ ঘুরিয়ে নিজের কান্না লুকানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব এসে বিয়ে পড়ানোর কাজ শুরু করে দেয়। উর্মিকে কবুল বলতে বলা হয়। উর্মি চটজলদি কবুল বলে দেয়।
তবে আমি এখনো থমেরে বসে আছি, মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। মা আমার কাছে এসে আমাকে ধমকের স্বরে ফিসফিস করে বলল, চুপ কেন আছিস? অন্তত পক্ষে ছোট্ট মেয়েটার কথা ভাব একবার। মেয়েটার জীবন তো তোর জন্যই নষ্ট হয়েছে। মায়ের কথা শুনে আমি এবার কিছুক্ষণ চুপ করে থেকে কবুল বলে দিই। মুহূর্তেই দুজনের বিয়ে সম্পন্ন হয়ে যায়। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। বাসর ঘর সাজানো হয়েছিল অনেক আগেই। চারপাশে লাল সাদা গোলাপের মালা, ছাদ থেকে ঝুলছে জুই আর রজনীগন্ধের লতা। নরম আলোয় ঘরটা স্পষ্টই দেখা যাচ্ছে। বেশ পরিপাটি করে সাজানো ঘরটা, কিন্তু আমার চোখে এগুলো কিছুই ধরা দিচ্ছে না। মাথায় তখন আগুন জ্বলছে। প্রতিটা ফুল, প্রতিটি সাজসজ্জা আমার কাছে উপহাসের মতো মনে হচ্ছে। বুকের ভিতর জমে থাকা তীব্র রাগ আমাকে পাগলের মতো করে তুলছে। কিভাবে আমি উর্মির মতো একটা নিষ্পাপ মেয়ের সাথে এই সমস্ত কিছু করতে পারলাম? এই প্রশ্নটা আমাকে কুরে কুরে খাচ্ছে। আমি নিজের ভিতর জ্বলতে থাকা রাগকে কিছুটা শান্ত করার জন্য ঘরের সব কিছু ভাঙচুর করতে থাকি। মুহূর্তের মধ্যে সাজানো গোছানো পরিপাটি রুমটা এক ধ্বংসস্তূপে পরিণত হয়। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেছে বিভিন্ন ভাঙা কাচের টুকরো। আমার রাগ যেন কিছুতেই শান্ত হচ্ছে না। তাই সোজা হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যাই। গ্যারেজে থাকা বাইক নিয়ে বের করে স্টার্ট দিই। রাতের আধারে শুনশান রাস্তা দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছি বাইক নিয়ে। চোখে আগুন জ্বলছে। হাই স্পিডে বাইক চালাতে চালাতে একদিনের আগের কথা ভাবতে থাকি। আমি পড়াশোনা শেষ করে সুইজারল্যান্ডে সেটেল হয়ে গিয়েছিলাম। দেশে সেভাবে ফেরার বা বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। তবে ওই দিন হঠাৎ ফোনে জানতে পারি মা নাকি খুব অসুস্থ, তাই সব কিছু ফেলে দেশে ফিরতে হয়। কিন্তু দেশে এসে জানতে পারি এসব কিছুই ছিল আমার জন্য পাতানো মিথ্যা ফাঁদ, মানে আমাকে বিয়ে দেওয়ার জন্য। জানার পর সাথে সাথে আমি আবার চলে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তবে মা বলেছিল, বাবা, তুই যদি এবার বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। আমারও তো নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করে নাকি? বাবা এবং চাচা মিলে এরপর আমাকে অনেক বোঝায়, যার ফলে এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হই। বর্তমানে এসব কিছু ফেলে আমার দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিচ্ছু করার নেই। আমি বাইকটা একটা হাসপাতালের সামনে নিয়ে এসে থামালাম। অন্যদিকে মা উর্মিকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিচ্ছে। শাড়ি পরে উর্মির অনেক অস্বস্তি হলেও উর্মি চুপচাপ বসে আছে, হাতে পুতুল এবং মুখে একটা ললিপপ নিয়ে। যেন উর্মির সমস্ত ধ্যান জ্ঞান এখন ললিপপ খাওয়ায়। এমন সময় দাদি এখানে এসে ধীরে ধীরে উর্মির পাশে বসে পড়ে। উর্মির ধ্যান এখনও ললিপপ খাওয়ার দিকে। দাদি উর্মির মুখ থেকে ললিপপটা একটানে বের করে নেয়। হঠাৎ এমন হয় উর্মি গাল ফুলিয়ে দাদির দিকে তাকায়। ওর চেহারায় অসন্তুষ্টভাবে স্পষ্ট। দাদি, তুমি কেন আমার ললিপপ কেড়ে নিলে? দাও ওটা আমাকে, কাকে মনে দিয়েছে? দাদি কিছুটা ফিসফিস করে বলল, তোমার বিয়ে হয়ে গেছে উর্মি, এখন থেকে তোমাকে বুঝদার হতে হবে। উর্মি মুখে একগাল হাসি নিয়ে আহ্লাদি স্বরে বলল, সত্যি আমার বিয়ে হয়ে গেছে? আচ্ছা, আমার পুতুল বর কে তাহলে? দাদি রসিকতা করে বলল। কে আবার? তোমার রওশন ভাই, তোমার পুতুল বর। কথাটা শুনতেই উর্মির মুখে অন্ধকার নেমে আসে। উর্মি কাঁদো কাঁদো গলায় বলল, না, ভাইয়া অনেক পচা, খালি খারাপ খারাপ কাজ করে। আমি কিছুতেই ভাইয়াকে পুতুল বর বানাবো না। দাদি উর্মিকে বুঝিয়ে বলল, এরকম বলতে হয় না উর্মি, রওশনই তোমার পুতুল বর। এরকম বললে আল্লাহ কিন্তু পাপ দিবে। আল্লাহ পাপ দেবে? ঠিক আছে, আমি আর বলবো না। দাদি উর্মির কানে ফিসফিস করে কিছু একটা বলতে থাকে। উর্মি মন দিয়ে সেগুলো শুনে অবাক হয়ে বলে ওঠে, কি বলছো? আবারও ওসব করতে হবে? দাদি বলে ওঠে, আহ উর্মি, আস্তে কথা বলো। আমি যে তোমাকে এই কথাগুলো বলেছি তা যেন অন্য কেউ জানতে না পারে, ঠিক আছে? উর্মি বাচ্চাদের মতো হালকা মাথা নেড়ে সম্মতি জানায়। কিছুক্ষণ পর মা এসে উর্মিকে নিয়ে যায়। দাদি সেখানে বসে দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে ভাবে, আল্লাহ, তুমি ওদের জীবনটা তাড়াতাড়ি ঠিক করে দাও। উর্মি কিনে আমার ঘরে আসতেই মার চক্ষু চড়ক গাছ। এই ঘরের এই অবস্থা দেখে তারপর আমি ঘরেও নেই। উর্মি জোরে জোরে কান্না করে বলে ওঠে, কাকিমণি, আমি এখানে থাকবো না, আমার ভয় করছে। দেখে মনে হচ্ছে এটা কোনো রাক্ষসের ঘর। মা উর্মির কান্না থামানোর চেষ্টা করে এবং বাড়ির কাজের লোকদের ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে দাও। কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে ঘরটা পরিষ্কার করে দেয়। এতক্ষণ উর্মির কান্নাও কিছুটা থেমেছে। মা এক বক্স ললিপপ এনে উর্মির হাতে ধরিয়ে দেয়। উর্মি ললিপপ পেতে বেশ খুশি হয়ে যায়। মা উর্মিকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে ভাবতে থাকে, আমাকে ক্ষমা করে দিস মা, তোর এই কাকিমুনি আজ বড্ড স্বাস্থ্যপর হয়ে গিয়েছে। আমি বা কি করব বল? বিয়েটা তো হয়েই গিয়েছে, এখন যেরকমই হোক তোদের সম্পর্কটা ঠিক করতেই হবে। আমি আমার ছেলেকে খুব ভালো করেই চিনি, ও কখনোই তোকে কষ্ট দেবে না। উর্মি ততক্ষণে মার বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেছে। মা উর্মিকে ধীরে ধীরে শুয়ে দিয়ে সেখান থেকে চলে যায়।
রাত 3টা। হঠাৎই উর্মির ঘুম ভেঙে যায়। উর্মি ফুঁপিয়ে কেঁদে ওঠে। ওর গায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। উর্মি আয়নার সামনে গিয়ে শাড়ির আঁচল সরিয়ে শরীরের লাল দাগগুলো দেখতে থাকে এবং ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া খুব পচা, আর কথাই বলবো না ভাইয়ার সাথে। এমন সময় ঘরের দরজা খোলার শব্দ হয়। আমি অন্ধকার রুমে ঢুকছি। ঘরে হালকা ডিম লাইটের আলোতে উর্মি আমাকে দেখে ভয়ে আঁতকে ওঠে আর অভিমানী স্বরে বলে, ভাইয়া তুমি অনেক পচা একটা ছেলে, দেখো আমাকে কত ব্যথা দিয়েছো। বলে উর্মি ফুঁপিয়ে কাঁদতে থাকে। আমি কিছুটা অবাক হয়ে আমতা করে বললাম, পুতুল পরি, তুই এখনো ঘুমাসনি? ঘুমাবো কি করে? এই বাজে শাড়ি পরে আমার ভীষণ কষ্ট হচ্ছে, এই শাড়ি এক্ষুনি আমি খুলে ফেলবো। বলেই উর্মি টান দিয়ে দিয়ে শাড়ি খুলে ফেলতে শুরু করে। শাড়ি খুলে ফেলার সাথে সাথেই উর্মির ফর্সা শরীর, পেট, নাভি দৃশ্যমান হয়ে যায়। আমি এক দৃষ্টিতে হা হয়ে তাকিয়ে থাকি। পরেক্ষণে নিজের চোখ অন্যদিকে ফিরিয়ে বললাম, এসব কি করছিস পুতুল পরি? থাম তুই। উর্মি ততক্ষণে শাড়ি খুলে ফেলেছে। আমি চোখ বন্ধ করে নিচে পড়ে থাকা শাড়ি উর্মির গায়ে জড়িয়ে দিয়ে বললাম, যা তাড়াতাড়ি শাড়ি পরে আয়। না, এই পচা শাড়ি পরে আমার কষ্ট হয়, আমি এই শাড়ি কিছুতেই পরবো না। আমি মনে মনে ভাবি, যেহেতু মা উর্মিকে আমার রুমে দিয়ে গেছে, নিশ্চয়ই জামা কাপড়ও এখানে রেখে গেছে। ভেবে আমি আলমারি খুলে উর্মির জামা কাপড় এক পাশে সাজানো অবস্থায় দেখি। আমি সেখান থেকে একটা সাদা রঙের ফ্রক জামা বের করে উর্মিকে দিয়ে বললাম, যা এটা পরে আয়। কিন্তু ভাইয়া, আমি তো পরতে পারি না। আমি উর্মির কোনো কথা না শুনে হাতে জামাটি ধরিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিই। তাড়াতাড়ি জামাটা পরে নে, নাহলে আজ থেকে ওয়াশরুমে থাকতে হবে। উর্মি ওয়াশরুমের ভেতরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আমি জামা পরতে পারি না। তোর কোনো কথাই আমি শুনছি না উর্মি, তুই জামা পরে বাইরে আসবি। কিছুক্ষণ পর উর্মি জামা পরে বাইরে আসে। আমি এতক্ষণে বসে ল্যাপটপে নিজের কাজ করছিলাম। শব্দ পেয়ে পিছনে করে তাকিয়ে আমার চোখ বড় বড় হয়ে যায়। উর্মি চুপচাপ দাঁড়িয়ে আছে। জামা পরেছে ঠিকই, তবে উল্টো। জামার চেনও আটকানো হয়নি। শরীরের আকর্ষণীয় যাকে স্পষ্ট দেখা যাচ্ছে। এসব দেখে আমি একটা বড় ঢোক গেলে নেই। পরক্ষণে অন্যদিকে তাকিয়ে বললাম, পুতুল পরি, এটা তুই কিভাবে জামা পরেছিস? উর্মি কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া আমি জামা পরতে পারি না। আমি উর্মিকে বললাম, পুতুল পরি যা, জামাটা সোজা করে পরে আয়। তুই যদি জামাটা পরতে পারিস তাহলে তোকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। আইসক্রিমের কথা শুনে উর্মির খুশি আর দেখে কে। উর্মি আবার ওয়াশরুমে ঢুকে পড়ে। প্রায় আধ ঘন্টা পর ঠিকমতো জামা পরে বাইরে বের হয়। এই তো, এবার ঠিকমতো পরেছিস। কিন্তু ভাইয়া। কিন্তু কি? উর্মি পিছনে ঘুরে দাঁড়ায়। সব কিছু ঠিকমতো করতে পারলেও জামার চেনটা আটকাতে পারেনি। উর্মির ফর্সা পিঠ স্পষ্ট দৃশ্যমান। আমি এবার মাথায় হাত রেখে বিরক্তিকর শ্বাস ফেলি। না, এই বাচ্চা বউকে আমাকেই সামলাতে হবে। আমি ধীরে ধীরে উঠে গিয়ে উর্মির জামার চেন আটকাতে আটকাতে ভাবতে থাকি, হায় রে কপাল আমার, যে বয়সে বাচ্চা কাচ্চা সামলানোর কথা সেই বয়সে কিনা বউকে সামলাতে হচ্ছে। এরপর আমি উর্মির হাতে একটা পুতুল দিয়ে খাটে শুয়ে দেই। উর্মি নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, ভাইয়া দাদি বলেছে তুমি নাকি আমার পুতুল বর, কিন্তু পুতুল বর তো এত পচা হয় না, তাহলে তুমি এত পচা কেন? উর্মির এমন প্রশ্নে আমি কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। আমি পচা? তুমি পচা। আচ্ছা, আমি তোকে চকলেট আইসক্রিম কিনে দেবো, তারপরে কি আমি পচা? চকলেট আইসক্রিমের কথা শুনে উর্মি খুশিতে আধখানা হয়ে বলল, না না, তুমি তো পচা না, তুমি তো আমার পুতুল বর। বলে উর্মি আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণের মধ্যে ঘুমের দেশে পাড়ি দেয়। আমি খাটের একপাশে বসেই উর্মির নিষ্পাপ চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকি, আমাকে ক্ষমা করিস পুতুল পরি, কিন্তু তোর জীবন আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তোকে সুস্থ করার দায়িত্ব সহ তোর জন্য যোগ্য লাইফ পার্টনার খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। আমি চাই না আমার মতো রেপিস্টের সাথে তোকে জীবন কাটাতে হোক। এগুলো ভেবে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি পাশে থাকা সোফায় গায়ে এলে দিই। আজ অনেক দখল গিয়েছে শরীরের ওপর। ক্লান্তিতে আমি চোখ বন্ধ করে নিই। সকাল 7টা। পুরো শেহনাজ বাড়ি জুড়ে হট্টগোল শুরু হয়েছে। আরমান সাহেব অনেক আগেই ক্ষিপ্ত হয়ে চিৎকার চেঁচামেচি করছেন। কাল রাতে উর্মিকে ঘুমন্ত অবস্থায় রুমে দেখে তিনিও নিশ্চিন্তে ওষুধপত্র খেয়ে ঘুমিয়ে গিয়েছিলেন। তবে তার অগোচরে উর্মিকে বাসর ঘরে দিয়ে আসা হয়েছে, এটা তিনি কিছুতেই মানতে পারছেন না। বাবাও এ বিষয়ে কিছু জানতেন না, তাই তিনি চুপ করে আছে। মা চাচাকে অনেক বোঝানোর চেষ্টা করে বলল, শান্ত হন ভাই, উর্মি এখন আমার ছেলের বউ। আমি শুধু চেয়েছি দুজনের সম্পর্কটা একটু ভালো হোক। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি, ও কখনোই উর্মিকে কষ্ট পেতে দেবে না। তবে চাচা এসব কিছু মানতে রাজি না। তিনি সোজা উপরে আমার রুমে এসে জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে। হঠাৎ এত জোরে শব্দ হয় আমি সোফাতে দপ করে নিচে পড়ে যাই। ঘুম ঘুম চোখে অস্বস্তি নিয়ে দরজা খুলে চাচুকে দেখে অবাক হয়ে যাই। শেহনাজ বাড়ির ড্রয়িং রুমে সালিশি বসেছে। সবাই গোল হয়ে আমাকে ঘিরে বসে আছে। আমার চোখে এখনও ঘুম। বিরক্তি জোরে বললাম,
বিয়ে করে ভালো জীবন আমার বদনা নামক বেদনা হয়ে গেছে, আর এরা এসেছে সালিশ বসাতে। ছে, কি জীবন যৌবন আমার। কথাটা শোনা মাত্রই বাবা ধমকে বলল, চুপ করো নালায়েক, তুই যেটা করেছিস তার জন্য যে তোকে পুলিশে দেয়নি এটাই তো অনেক। পাশে বসে আরমান সাহেব রাগে গজগজ করছে, কিছুতেই রাগ সামলাতে পারছে না। তার ইচ্ছে করছে এখনই উঠে এসে ভাতিজা নামক নির্লজ্জটাকে মেরে মাথা ফাটিয়ে দিতে। মাও চুপ করে বসে আছে। তাদের সব কিছু এতক্ষণ ধরে লক্ষ্য করলেও হঠাৎ সবাইকে ধমক দিয়ে বলল, চুপ থাক নালায়েকগুলো, আমার চাঁদের টুকরো নাতিকে তোরা এইভাবে জেরা করতে পারিস না। আমি আমার নাতিকে খুব ভালো করেই চিনি। ও কখনোই সজ্ঞানে উর্মির সাথে এসব কিছু করেনি। নিশ্চয়ই এর পিছনে অন্য কিছু আছে। তোরা একবার জিজ্ঞেস তো করবি কি হয়েছে ওইসব। আরমান সাহেব মায়ের কথায় অসন্তুষ্ট হয়ে বলে, মা তুমিও তোমার নাতির পক্ষ নিচ্ছ? পরিস্থিতি খারাপ দেখে এবার আমি নিজের মুখেই সব বলতে শুরু করি। ওই সময় আমার সাথে কি ঘটেছিল। কালকের ঘটনা, বিয়েবাড়ির জমকালো আয়োজনে সবাই ব্যস্ত। যেহেতু বিয়েটা হুট করেই ঠিক হয়েছে, তাই সময়ও কম। এই জন্য আমি শেরওয়ানি পরিহিত অবস্থায় কাজে হাত লাগাতে শুরু করি। কাজ করতে করতে ক্লান্ত হয়ে আমি একটা চেয়ারে বসে পড়ি। আমি আশেপাশে তাকাতে থাকি, সবাই যে যার মতো ব্যস্ত। তখনই নজরে আসে দূরে আলমা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, পাশে উর্মি পুতুল নিয়ে খেলছে। আমাকে তাকাতে দেখে আলমা উর্মিকে নিয়ে দূরে সরে যায়। আলমা সম্পর্কে আমার খালাতো বোন, আবার তেমনটা নাও, কারণ আলমা আমার খালার পালিত মেয়ে। আলমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি কিছুটা অবাক হলেও সেদিকে তেমন পাত্তা দেই না। কিছুক্ষণ পর একজন ওয়েটার এসে আমাকে লেমনেট মিল্ট দেয়। ক্লান্ত থাকা আমি কোনো কিছু না ভেবে খেয়ে নেই। কিছুক্ষণের মধ্যে আমার মাথা ভারী হয়ে আসে, মাথা ঝিমঝিম করতে থাকে, ভীষণ গরমও লাগতে থাকে। আমার চোখ ঝাপসা হয়ে আসে। ঝাপসা অবস্থায় আমি নিজের দিকে আলমাকে এগিয়ে আসতে দেখে এরপর আলমাকে কোলে তুলে কোনো রকমে রুমে নিয়ে যাই। ব্যাস, এতটুকু আমার মনে আছে, আর কিছু মনে নেই যে আমার সাথে কি হয়েছে বা আমি কি করেছি। আমার এসব কথাগুলো শুনে সবার দৃষ্টি এবার যায় পাশে এক কোণে দাঁড়িয়ে থাকা আলমার দিকে। মা প্রথম থেকে আলমাকে সহ্য করতে পারতেন না। তার কেন জানি বারবার মনে হতো এই মেয়েটাতে ছেলের দিকে কোন নজর দিয়ে তাকায়। সবাই কীভাবে তাকিয়ে থাকতে দেখে আলমা ভয় পেয়ে বলল, আমি কিছু করিনি। আমি তো ভেবেছিলাম রওশন ভাইয়ের শরীর খারাপ করছে, তাই তো রুমে দিয়ে এসেছিলাম। যথাযথ প্রমাণ না থাকায় বাড়ির কেউ আলমাকে কিচ্ছু বলতে পারে না। তবে তাদের কাছে স্পষ্ট আলমা এসব কিছু করেছে। আমি নিজের চাচুকে উদ্দেশ্য করে বললাম, এবার তো বিশ্বাস করলে আমি এসব কিছু ইচ্ছে করে করিনি। তখন আমি নিজের মধ্যেই ছিলামই না। আরমান সাহেব চুপ করে থ মেরে বসে আছে, তার মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। আমি হাত বাড়িয়ে চাচুর হাত ধরে সান্ত্বনা দিতে চাই, তখনই কলিং বেল বেজে ওঠে। সবার নজর যায় সেদিকে। মা গিয়ে তড়িঘড়ি করে দরজা খোলে। দরজার উপাশে দাঁড়িয়ে আছে হারুন রওশনের সেক্রেটারি। হারুন একটি হ্যাংলা পাতলা ছেলেকে ধরে রেখেছে। ছেলেটি নিজে কোণে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন আমাকে, আমি কিছুই করিনি। শোরগোল শুনে সবাই এসে দরজার কাছে হাজির হয়। হারুনের হাতে বন্দি ছেলেটাকে দেখে মার ভয়ে বুক কেঁপে ওঠে। এটা তো ওই দিনের ওয়েটার যাকে দিয়ে আমলা ড্রিঙ্কের সাথে ড্রাগস মিশিয়ে আমাকে খাইয়েছিল। আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, এই সে ওয়েটার যে আমাকে লেমমেন্ট মিন দিয়েছিল। এখন ওর মুখ থেকে সত্যিটা তোমরা জানতে পারবে। হারুন ছেলেটির কলার ধরেই আমার পায়ের কাছে ছুঁড়ে মারে। ছেলেটি তেজ দেখিয়ে বলে ওঠে, আমি কিছু করিনি। আপনাদের কাছে কি প্রমাণ আছে যে এটা আমি করেছি? কোনো প্রমাণ ছাড়া আপনারা আমাকে হেনস্থা করতে পারেন না। আমি এবার হারুনকে ইশারা করি, আর সাথে সাথে হারুন একটি মেডিকেল রিপোর্ট আমার হাতে ধরিয়ে দেয়। কাল রাতে আমি হসপিটালে গিয়ে নিজের ব্লাড টেস্ট করিয়েছি। সেখানে স্পষ্ট করে লেখা আমাকে ড্রাগস দেওয়া হয়েছে। আমি ওইটাকে উদ্দেশ্য করে বললাম, এখন তুই সত্যিটা বলবি যে তোকে কে এসব করতে বলেছে? তা না হলে তোর এমন হাল করব জীবনে উঠে দাঁড়াতে পারবি না। ছেলেটা এবার ভয়ে ঢোক গিলে নেয়। আমার তীক্ষ্ণ চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখন যদি সত্যি না বলে তাহলে অনেক খারাপ কিছু হয়ে যাবে। আমলা ওয়েটারের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে মাথা নেড়ে ইশারা করে যাতে ওর নামটা ওয়েটার না বলে। ওয়েটার একবার আমলার দিকে তাকায়, এরপর আবার আমার দিকে তাকায়। তাকাতেই ভয়ে ওর গলা শুকিয়ে আসে। ওয়েটার আবার নিজেকে শক্ত করে বলে ওঠে, আমি এসব কিছু করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই স্যার। আমি এবার অনেক রেগে যাই। রাগে আমার ঘাড়ের রগগুলো ফুলে উঠেছে। হাত মুষ্টিবদ্ধ করে ওয়েটারকে মারতে শুরু করি। হঠাৎ এমনটা ঘটায় ওয়েটার আমাকে প্রতিরোধ করার কোনো সময়ই পায় না। আমার একটা ঘুষি যেন বজ্রপাতের মতো ওয়েটারের গায়ে পড়েছে। হ্যাংলা পাতলা ওয়েটারটি মাটিতে পড়ে কাতরাচ্ছে, একটু হলেই শ্বাস আটকে আসবে এমন অবস্থা। কালকের সমস্ত রাগ যেন আমি একেবারে উপড়ে দিচ্ছি। উর্মি মার পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল।
আমাকে তো রেগে যেতে দেখে উর্মি ভয়ে মাকে শক্তপোক্ত করে জড়িয়ে নেয়। মা বিষয়টা বুঝতে পারে এবং হাত দিয়ে উর্মি চোখ ঢেকে দেয়। বাবা এসে আমাকে কোনো মতে আটকে নেয়। আমি রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, সত্যিটা বলবি? এখনও সময় আছে। সত্যিটা না বলে তোকে এই দুনিয়া থেকে আউট করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। ওইটার এবার ভয় পেয়ে আমার পা জড়িয়ে ধরে আকুতির স্বরে বলল, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমাকে তো টাকা দিয়েছিল আপনাকে লেমনেন্ট মিন্ট দেওয়ার জন্য। আমি তো জানতাম না ওটার মধ্যে কিছু মিশানো ছিল। কে টাকা দিয়েছিল? ওইটার আবার ধীরে ধীরে আঙ্গুল ধরে আমলার দিকে ইশারা করে বলল, এই যে এই ম্যাডামই আমাকে টাকা দিয়েছিল। ওইটারের স্বীকারোক্তি পেয়ে এবার বাড়ির সবাই একসাথে আমলার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। আমলার মা আলো বেগম এতক্ষণ সব কিছু চুপচাপ দেখছিলেন। মেয়ে ধরা পড়ে গিয়েছে এটা বুঝতে পেরে তিনি হকচকিয়ে উঠে দাঁড়ায়। আমলা ভয়ে ছিটিয়ে যায়। তোতলানো স্বরে বলল, আমি 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 কিচ্ছু করিনি। এই ছেলেটা মিথ্যা বলছে। এই ছেলে, তুমি মিথ্যা কেন বলছো? কে তোমাকে মিথ্যা বলতে বলেছে বলো? আমি কোনো মিথ্যা বলিনি, এই ম্যাডামই আমাকে টাকা দিয়েছিল। আমলার কিছু বলতে যাবে তার আগে মা গিয়ে সজোরে আমলার গায়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর রাগের দাঁত কিরমির করে বলল, ছি, তুই এতটা নিচে নামতে পারিস তা আমি ভাবতেও পারিনি। কেন করলি তুই এমন? কেন বল? তোর জন্য ওইটুকু মেয়েটার জীবন নষ্ট হলো। কেন করলি এমনটা? আমলা এতক্ষণ চুপ থাকলেও হঠাৎ জোরে শব্দ করে চেঁচিয়ে বলে উঠল, হ্যাঁ, আমি করেছি। কেন করেছি জানতে চাইছো না? করেছি কারণ আমি রওশন ভাইকে ভালোবাসি। তাই চেয়েছিলাম রওশন ভাইকে নিজের করে নেব, কিন্তু মাঝখান থেকে ওই পাগল উর্মি এসে সব প্ল্যান ভেস্তে দিল। মনে হচ্ছিল ওকে ধরে গলা টিপে মেরে ফেলি। আমলা এখন উম্মাদের মতো ব্যবহার করছে। নিজের ভেতরে তাকে পিচাস রূপটা সবাইকে দেখিয়ে দিয়েছে। মা পুরো হতভঙ্গ হয়ে গেছে। আমলা এতটা নিচে নামতে পারে সে কখনো ভাবেনি। আমলার আগে উম্মাদ হয়ে আর কিছু বলার আগেই আলো বেগম এসে তাকে আটকে দেয়। আলো বেগম বোনকে বলে, আপা, ছোট মানুষ ভুল করে ফেলেছে, ওকে তুমি মাফ করে দাও। খালার কথা শুনে মা অবাক হয়ে যায়। আমি দাঁতে দাঁত চেপে বললাম, ভুল করেছে? ভুল নয়, বরং অপরাধ করেছে ও। আমি এক্ষুনি পুলিশ কল করছি। আমলাকে ওর অপরাধের শাস্তি ওকে পেতেই হবে। আমলা এখনও থ মেরে দাঁড়িয়ে আছে, চোখ মুখে কোনো অনুশোচনা নেই। খালা রেগে মেগে আলোকে একের পর এক থাপ্পড় মারতে শুরু করে, গালাগালি দিতে শুরু করে। তারপর বলে, হ্যাঁ, এর মতো মেয়েকে পুলিশে দেওয়া উচিত। কেন যে এর মতো যার সন্তানকে আমি দত্তক নিয়েছিলাম আল্লাহ জানে। আমলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে আর মনে মনে ভাবে, বাহ, নিজের দোষ ঢাকার জন্য আর কত নিচে নামবে তুমি? আমাকে শেষ পর্যন্ত চারুর সন্তানের ট্যাগ লাগিয়ে দিলে। খালা আমাকে উদ্দেশ্য করে বলে, রওশন বাবা, তুই পুলিশ ডাক, এর মতো মেয়েকে পুলিশে দেওয়া উচিত। বলে আবারও আমলাকে মারতে থাকে। এবার মা গিয়ে খালাকে থামিয়ে বলে, যা হয়েছে তা একদমই ঠিক হয়নি, কিন্তু এখন বিষয়টা পুলিশ অব্দি গেলে আমাদের সাইনাস পরিবারের সম্মান নষ্ট হবে, আর আমি সেটা চাই না। তাই তুই তোর মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যা, আর কখনো আসিস না ওকে নিয়ে। মার কথা এবার খালা 7 পাঁচ না ভেবেই আমলার হাত শক্ত করে ধরে নিয়ে চলে যেতে শুরু করে। আমলা পেছনে করে আমার দিকে তাকিয়ে বলে, 7-7টা বছরের ভালোবাসা তুমি আমার রওশন ভাই, দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না। উর্মির মতো একটা পাগল মেয়েকে দিয়ে আর যাই হোক সংসার হয় না। দরকার হয় আমি তোমার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবো, তাও আমাকে ফিরিয়ে দিও না। আমলার কথা শুনে আমার রাগ তরতর করে বেড়ে যায়। রাগে বললাম, আজ মেয়ে বলে তোকে ছেড়ে দিচ্ছি, এরপর যদি কখনো আমার সামনে পড়েছিস তাহলে তোকে সোজাই পৃথিবী থেকে আউট করে দেব, আন্ডারস্ট্যান্ড? আমলার চোখ লাল হয়ে তাতে অশ্রু টলমল করছে। আমলা মার পেছনে থাকা উর্মির দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে বলল, তোকে আমি কখনোই সুখে থাকতে দেব না, তোর জীবন আমি নরকে পরিণত করব। উর্মি ভয়ে মাকে আরো শক্ত করে ধরে। আমি আগুন চোখে আমলার দিকে তাকাই। আমলা আমার চোখে চোখ রেখে বলল, আমি তোমার জীবনে খলনায়িকা সই, তাও আমি তোমাকে হাসিল করেই ছাড়বো রওশন ভাই। আমার কাছে আমলাকে এখন একদমই সহ্য হচ্ছে না। নেহাত আজ আমলা মেয়ে, না হলে এখানে আমলা রীতি টানতাম। আমলা নিজের চোখে নিজে পানি মুছে নেয়। খালা টানতে টানতে তাকে নিয়ে বের হয়ে যায়। খালা আমলাকে নিয়ে বের হতেই আমি হারুনকে ইশারা করি। হারুন পড়ে থাকা ওয়েটারটিকে কাঁধে তুলে ওখান থেকে নিয়ে যায়। পুরো বাড়ি মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়। কেউ কারো দিকে তাকানোর সাহস পাচ্ছে না। সবাই বুঝতে পেরেছে যা ঘটেছে তা শুধুমাত্র ষড়যন্ত্র। তারা শুধুমাত্র পরিস্থিতির শিকার। রাত 8টা। আমার ঘরে মা উর্মিকে সেই কখন থেকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু উর্মি জেদ ধরে বসে আছে, কিছুতেই ওষুধ খাবে না। প্লিজ উর্মি, ওষুধ খেয়ে নাও, তোমার বাবা জানতে পারলে ভীষণ রাগ করবে না কিন্তু। কাকিমণি, আমি ওষুধ খাবো না। এই ওষুধগুলো অনেক তিতে, আমার একদম ভালো লাগে না।
বলে উর্মি মুখ ফুলিয়ে খাটের একপাশে গুটিসুটি মেরে শুয়ে থাকে। মা হাজার চেষ্টা করে হতাশ হয়ে পড়ে। উর্মি কিছুতেই ওষুধ খাচ্ছে না। তখন আমি হাতে ইম্পর্টেন্ট একটা ফাইল নিয়ে রুমে প্রবেশ করি। মা আমার দিকে তাকিয়ে ওষুধগুলো হাতে ধরিয়ে দিয়ে বলল, উর্মি কিছুতেই ওষুধ খাচ্ছে না, তুই একটু চেষ্টা করে দেখ পারিস কিনা খাওয়াতে। এসব তুমি কি বলছো? আমি কি করে ওষুধ খাওয়াবো? আরে চেষ্টা তো করে দেখ। বলে মার কথা না বাড়িয়ে হনহন করে বেরিয়ে যায়। আমি হাঁ হয়ে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকি। এরপর হাতে থাকা ওষুধের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে উর্মির সামনে গিয়ে বসি। আমাকে দেখে উর্মি ভয়ে আটকে ওঠে, কিন্তু পরক্ষণে দাদির কথা মনে পড়ে। আমি নাকি ওর পুতুল বর, তাই ভয় না পেয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আমি উর্মির পাশে বসি, উর্মিকে নিজের কোলে বসিয়ে নেই। উর্মি এবার আরও ভয় পেয়ে যায়, আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। আমি উর্মিকে শান্ত করার চেষ্টা করে বললাম, আমি না তোর পুতুল বর, তাহলে আমাকে কেন ভয় পাচ্ছিস? উর্মি এখন আমার দিকে ভয়ে তাকাচ্ছে না। আমি উর্মির তুত নিয়ে আলতো করে ধরে উপরে তুলে উর্মির কপারে একটা চুম্বন করে দেই। উর্মির স্নেহের পরশ পেয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে কান্নামাখা বাচ্চাদের মতো কিউট স্বরে বলল, ভাইয়া তুমি আবার আগের মতো হয়ে যাও প্লিজ, আমার মিষ্টি ভাইয়া, আমার পুতুল বর। আচ্ছা ঠিক আছে, আমি আবার আগের মতো হয়ে যাব, কিন্তু তার আগে তোকে ওষুধগুলো খেতে হবে। ওষুধের কথা শুনে উর্মির মুখ কালো হয়ে যায়, নাক মুখ কুঁচকে বলে ওঠে, ওষুধ তিতা, আমি খেতে পারি না। আমি কি করব বুঝতে পারছি না। অনেক ভেবে বললাম, তুই যদি ওষুধগুলো শেষ করিস তাহলে আমি তোকে নিজ হাতে চকলেট মিল্কশেক বানিয়ে খাওয়াবো। মিল্কশেকের কথা শুনে উর্মির চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে। আমার গলা জড়িয়ে ধরে উল্লাসের সাথে বলে, এক্ষুনি আমি ওষুধ খেয়ে নিচ্ছি, আমি তো খুব লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী পুতুল তোমার। আমি মুচকে এসে ওষুধ ঢেলে উর্মিকে খাইয়ে দিই। উর্মিও কোনো জেদ না করে খেয়ে নেয়। ওষুধ তেতা হয় উর্মির নাক মুখ বুজে আসে। তারপর ওটা শেষ করে মুখে হাসি দিয়ে হা করে আমাকে দেখায়। দেখো ভাইয়া, আমি সব খেয়ে ফেলেছি, দেখো। হ্যাঁ, এবার তো আমাকে মিল্কশেক বানিয়ে দেবে। উর্মির কিউটনেস দেখে আমি আর হাসি আটকাতেই পারি না। মাথা নেড়ে উর্মিকে নিজের কোলে তুলে কিচেনের দিকে রওনা দিই। রাত হয়, সবাই যে যার মতো ওষুধপত্র খেয়ে ঘুমিয়ে গেছে। আমি কিচেনে এসে লাইট জ্বালিয়ে উর্মিকে কিচেন ক্যাবিনেটের উপর বসিয়ে দিই। ফ্রিজ থেকে ওকে একে একে মিল্কশেক তৈরির সামগ্রী বের করে মিল্কশেক বানাতে তৈরি করি। খুশি হয়ে আমার দিকে তাকিয়ে হাততালি দিতে দিতে বলে উর্মি, ইয়ে, আমার ভাইয়া আমার ভালো পুতুল বর হয়ে গেছে। উর্মিকে এত খুশি হতে দেখে আমার কাছে আরও ভালো লাগে। আমি উর্মিকে বললাম, আস্তে কথা বল পুতুল পরি, সবাই শুনে ফেলবে তো। আমার কথা শুনে উর্মি মুখে আঙ্গুল দিয়ে চুপ হয়ে যায়। চুপ করে আমার মিল্কশেক বানানো দেখতে থাকে। আমি খুব যত্ন সহকারে মিল্কশেক বানিয়ে উর্মির হাতে দিই। উর্মি খুশি হয়ে সেটা নিয়ে খেতে যাবে, তখনই আমার দিকে তাকায়। কিছু একটা ভেবে আমার দিকে মিল্কশেক এগিয়ে দিয়ে বলে, পুতুল বর, আগে তুমি খাও। আমি উর্মির কাণ্ডে অবাক হলাম, তবুও মুচকে এসে গ্লাসটা ধরে উর্মিকে খাইয়ে দিতে থাকি। উর্মিও খুশি মনে খেয়ে নেয়। আমি এক দৃষ্টিতে উর্মির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমি এখন নিজের মধ্যে নিজে নেই। আমি যেন হুট করে উর্মির ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে নেই। হঠাৎ এমন হয়, উর্মি হক চোখে ড্যাব ড্যাব করে আমার চোখের দিকে তাকায়, কিন্তু আমার তো হিসেবে কোনো খেয়াল নেই। আমি এখন পুরোপুরি উর্মির ঠোঁটের উপর মগ্ন হয়ে আছি। চুম্বন আরও গাঢ় হতে শুরু করলে উর্মি ধাক্কা দিয়ে আমাকে দূরে সরিয়ে দেয়। আমি এবার নিজের হুঁশে ফিরি। এতক্ষণ কি করছিলাম বুঝতে পেরে নিজেকে নিজে গালি দিতে থাকি। উর্মি কাঁদো কাঁদো স্বরে বলে, পুতুল বর, তুমি আবার আমাকে ব্যথা দিলে, এইভাবে তো আমার শ্বাস আটকে যায়, তোমার সাথে আর কথাই বলবো না। সকাল 8টা। শেহনাজ বাড়ির সবাই মিলে একসাথে সকালে নাস্তায় বসেছে। মা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। উর্মি এখন খাবে না, তাই পুতুল নিয়ে উপরে খেলা করছে। এদিকে সবাই মিলে একই টেবিলে বসলেও কেউ কারোর সাথে তেমন কথা হচ্ছে না। বিশেষ করে চাচা, মেয়ের সাথে ঘটা এত বড় ঘটনা তিনি কিছুতে মানতে পারছেন না। খাবার চুপচাপ শেষ করে চাচা উঠে যায়। আমি খাবার প্লেট নিয়ে কাল রাতের কথা আনমনে ভেবে যাচ্ছি। উর্মিকে ওভাবে কিস করা আমার একদমই উচিত হয়নি। হয়তো উর্মির আশেপাশে যাওয়া আমার উচিত হবে না, এতে উর্মির ক্ষতি হতে পারে। আমাকে এত গভীর চিন্তাভাবনা করতে দেখে মা কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি রে, এত কি ভাবছিস? মা আমি তোমাকে কিছু বলতে চাই। মা প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, হ্যাঁ বল, কি বলবি? ভাবছি কালকের ফ্লাইটে আমি সুইজারল্যান্ড চলে যাব। তাছাড়া তুমি তো জানো আমার প্রফেশনাল লাইফ, তারপর আবার বাবার কোম্পানির দায়িত্ব, সবই আমাকে সামলাতে হয়। এমনিতে অনেক দিন গ্যাপ পড়ে গেছে। আমার এসব কথা শুনে টেবিলে বসে সবাই অবাক হয়ে আমার দিকে তাকায়। মা বেপরোয়া ভাব নিয়ে বলল, যাবি তো অবশ্যই। আমি উর্মির সমস্ত জিনিসপত্র রেডি করে রাখবো, তুই চিন্তা করিস না। রেডি রাখবে মানে? উর্মি আবার কোথায় যাবে? কেন, তোর বউ তোর সাথেই তো যাবে।
বাবার কথায় আমি বিস্ময়ের দৃষ্টিতে মায়ের দিকে তাকাই। মা সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করছে। বাবাও খবরের কাগজে মুখ ডুবে আছেন। পাশ থেকে দাদি বলল, কি গো দাদু ভাই, বউ থুইয়া যাওয়ার এত পায়তারা কিসের? তুমি তো আমাদের বাড়ির নিয়ম খুব ভালো করেই জানো। আমাদের বংশে একবার বিয়ে হইলে দ্বিতীয় বিয়ে বা তালাক দেওয়ার কোনো নিয়ম নাই। তোমার আরমান চাচুকেই দেখো, সে কিন্তু উর্মির মা মারা যাওয়ার পর এখনো বিয়ে করেনি। উর্মির দায়িত্ব সারা জীবন তোমাকে বহন করতে হবে, যেহেতু তোমাদের বিয়ে হয়ে গিয়েছে। আমি কখন বললাম যে উর্মির দায়িত্ব আমি নেব না? আমি উর্মির সকল দায়িত্ব নেব, কিন্তু ওকে নিয়ে কী করে সুইজারল্যান্ড যাই বলো? ওখানে আমি কাজে ব্যস্ত থাকবো, উর্মিকে দেখাশোনা করবে কে বলো? তা আমি জানি না, আমার শুধু একটাই কথা, তোমার বউ তুমি সামলাবে, যেখানে যাবে সেখানে নিয়ে যাবে। বলে দাদি হাঁটুতে ভর দিয়ে উঠে চলে যায়। আমি আহাম্মকের মতো মায়ের দিকে তাকিয়ে বললাম, মা তুমি। কথা শেষ হওয়ার আগেই মা টেবিলের উপর থাকা থালা বাসন নিয়ে আমাকে পাত্তা না দিয়ে চলে যায়। আমি একটা দীর্ঘ শ্বাস ফেলি আর ভাবি, উর্মিকে কিছুতেই সাথে করে নিয়ে যাওয়া যাবে না। এমন সময় উর্মি এসে আমার গলা জড়িয়ে ধরে বলে, পুতুল বর, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? না পুতুল পরি, আমি তোকে ছেড়ে কেন যেতে যাব? আমার এই আশ্বাসে উর্মির ভয় কাটে না। আমার গলা আরও জোরে আঁকড়ে ধরে বলে, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি সবসময় তোমার লক্ষ্মী পুতুল হয়ে থাকবো। প্লিজ, পিঙ্কি প্রমিস। আমি উর্মির বোকা বোকা কথায় মুচকি এসে বললাম, পিঙ্কি প্রমিস? আচ্ছা তুই পিঙ্কি প্রমিসের কী বুঝিস বলতো? বুঝি তো, পিঙ্কি প্রমিস দিয়ে কোনো কথা দিলে সেই কথাটা রাখতে হয়। আমিও আমার কথা রাখবো। আচ্ছা অনেক পাকা পাকা কথা হয়েছে, তুই সকালে খেয়েছিস পুতুল পরি? উর্মির নাক মুখ কুচকে বলল, না, খেতে ভালো লাগে না, কিন্তু তুমি খাইয়ে দিলে খাবো, কারণ আমি তো তোমাকে পিঙ্কি প্রমিস করেছি তোমার লক্ষ্মী পুতুল হয়ে থাকবো। আমি এই কথা শুনে একটু ইতস্তত বোধ করি, কারণ এর আগে আমি কাউকে নিজের হাতে খাইয়ে দিইনি। পরক্ষণে আমি উর্মির দিকে তাকিয়ে মুচকে এসে খাবার বেড়ে নেই। এরপর কাঁপা কাঁপা হাতে উর্মির মুখে খাবার তুলে দিই। উর্মির লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খেয়ে নেয়। আমার হাতের সাথে বারবার উর্মির ঠোঁটের স্পর্শ লাগছে। প্রত্যেকবারে আমার মনে কেমন যেন এক অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে। উর্মির দিক থেকে চেয়েও চোখ সরাতে পারছি না। আমাকে এভাবে ঘোরলাকে দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে উর্মি বলে, কি হয়েছে পুতুল বর? আমি হঠাৎ করে নিজের হুঁশে ফিরে আসি। আমতা আমতা করে বলি, কই কিছু না তো পড়ি, তুই এক কাজ কর, এখন নিজে খাবারটা শেষ কর, আমি একটু আসছি। বলে আমি আর কথা না বাড়িয়ে খাবার টেবিল থেকে উঠে যাই। বড় বড় পা ফেলে রুমে চলে আসি। আমি নিজের বুকে হাত রেখে অবাধ্য হৃদস্পন্দন অনুভব করতে থাকি। উর্মির প্রতি এই অনুভূতি নতুন নয়। ছোট থেকে আমি উর্মির প্রতি আলাদা একরকম টান অনুভব করতাম, কিন্তু অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছি। উর্মি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই হৃদয় অনুভূতিগুলো চাপা দিয়েছিলাম। কিন্তু এখন যখন উর্মি আমার নিজের বউ, তখন অবাধ্য অনুভূতিগুলো আবারও মনে বাসা বাঁধতে চাইছে। আমি বিড়বিড় করে বললাম, না, এটা আমি কি করছি? উর্মি একটা নিষ্পাপ মেয়ে, ওর যোগ্য আমি না। ও এখন নিজের জ্ঞানে নেই, ও এখন অসুস্থ ভেবে আমি মাথায় হাত দিয়ে খাটের উপর গাইলে দিই। আমি খুব ভালো করে বুঝতে পারছি, এখন উর্মি যদি আমার কাছাকাছি থাকে তাহলে নিজের অজান্তেই উর্মির সাথে কিছু একটা করে বসবো। তাই উর্মির থেকে আমার দূরে থাকতেই হবে। বিকাল 4:30। আরমান সাহেব রুমে বসে ব্যবসার হিসাব নিকাশের খাতা দেখছেন। হঠাৎ এই রুমের কড়া নেড়ে মা বলল, আসবো ভাই? হ্যাঁ হ্যাঁ, আসুন ভাবি। অনুমতি পেতেই মা রুমে ঢুকে। পেছন থেকে দাদি এসেছে। আরমান সাহেব একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ কিছু কি বলবে তোমরা? দাদি ধীরে ধীরে গিয়ে আরমান সাহেবের পাশে বসে মাকে ইশারা করে বলে। মা মাথা নাড়ে। আরমান সাহেবের দিকে তাকিয়ে বলল, রোশন তো কাল সুইজারল্যান্ডে চলে যাচ্ছে। আরমান সাহেব চোখে চশমা খুলে টেবিলে রেখে মার দিকে তাকিয়ে বলল, তো আসলে ভাই আমি চাচ্ছিলাম উর্মিকেও রোশনের সাথে পাঠাতে। মুহূর্তে আরমান সাহেব রেগে বলে, না, আমি আমার অসুস্থ মেয়েকে কিছুতেই রওশনের ভরসায় বিদেশে পাঠাতে পারবো না। আমাকে ক্ষমা করবেন ভাবি। আরমান সাহেবের সোজাসাপটা কথায় মা কী বলবে বুঝতে না পেরে দাদির দিকে তাকায়। দাদি দীর্ঘশ্বাস ফেলে আরমান সাহেবকে উদ্দেশ্য করে বলে, উর্মি তোর মেয়ে ঠিকই, কিন্তু এখন উর্মি রওশন দাদু ভাইয়ের বউ। কথায় আছে, বিয়ের পর মেয়ের উপর বাপের বাড়ি কারোর অধিকার থাকে না। তাও যে তোর কাছে আমরা অনুমতি চাইতে এসেছি, এটাই তো অনেক বড় কথা। ইনি রওশন দাদু ভাই এর সাথে যাবে এবং কালই যাবে, গ্যাস আর কোনো কথাই নয়। মায়ের মুখে এত বড় সংলাপ শুনে আরমান সাহেব অবাক হয়ে মায়ের দিকে তাকায়। তবে মুখ দিয়ে একটা কথা বেরোচ্ছে না। বলবে বা কি? দাদি তো ভুল কিছু বলেনি। আমাদের সমাজেরই তো নিয়ম, বিয়ের পর মেয়ের উপর বাপের বাড়ির কারো অধিকার থাকে না। এই সমাজে বাধা কড়াকড়িতে পড়ে
কত পিতার বুকে যে হাহাকার বইছে তার মান সাহেব আজ তিলে তিলে টের পাচ্ছে। মা চাচাকে উদ্দেশ্য করে বলে, ভাই কিছু মনে করবেন না, আপনি তো রওশনকে ভালো করেই চেনেন। আর যাই হোক, রওশন উর্মির খুব ভালো করে খেয়াল রাখবে। তাছাড়া আপনি তো উর্মির ভিসা পাসপোর্ট সবই করেছিলেন ওকে উন্নত মানের চিকিৎসা করাতেন নিয়ে যাওয়ার জন্য। তার মাঝপথে অসুস্থতার কারণে যেতে পারেননি। এখনো তো আপনার শরীর খুব একটা সুস্থ না যে আপনি উর্মিকে নিয়ে যেতে পারবেন। এর থেকে ভালো রওশনের সাথেই না হয় উর্মি যাক। কথাগুলো বলে মা আশা ভরা চোখে আরমান সাহেবের পানে তাকিয়ে থাকে। আরমান সাহেব মুখ কালো করে গম্ভীর কণ্ঠে বলল, আমি আর কি বলবো, যা বলার তা তো একজন বলে দিয়েছে। মেয়ের ওপর নাকি আমার কোনো অধিকার নেই। তবে একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, আমার মেয়ের যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে আমি কিন্তু কাউকেই ছাড়বো না। বলে আরমান সাহেব একবার দাদির দিকে তাকায়, তারপর হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। মা এবং দাদি হাঁপ ছেড়ে বাঁচে, অন্ততপক্ষে রাজি তো হয়েছে। রাত 9টা, আমি কেবল বাড়ি ফিরেছি। বিমানবন্দরের কিছু ফর্মালিটি পূরণ করে বাড়ি এসেই রুমে গিয়ে নিজের ব্যাগপত্র লাগেজ গোছাতে শুরু করি। মা এতক্ষণে শুধু ওষুধপত্র খাইয়ে আজ একটু তাড়াতাড়ি উর্মিকে ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ কাল অত দূর জার্নি করবে, তাই তাড়াতাড়ি ঘুমানো শ্রেয়। আমাকে ব্যাগপত্র গোছাতে দেখেই মা বলে উঠল, তুই আমাকে আগে একটু মনে করিয়ে দিবি না? তাহলে আমি উর্মি জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিতাম। মার কথা শুনে আমি স্তব্ধ হয়ে পিছনে তাকিয়ে বললাম, মা পাগলামো করো না, উর্মিকে আমার সাথে না বোকামি ছাড়া আর কিছুই না। আমি পাগলামি করছি? পাগলামি তো তুই করছিস। তুই চলে গেলে উর্মির কি হবে ভেবে দেখেছিস? এসব নিয়ে তুমি চিন্তা করো না মা, আমি সব ব্যবস্থা করেই যাচ্ছি। আমি একটি মেড হায়ার করেছি উর্মির জন্য, কাল থেকে সে কাজে জয়েন করবে, উর্মির সমস্ত খেয়াল রাখবে। মা আমার কথায় তার ছেলে হাসি দিয়ে বলল, তুই কি মনে করেছিস আমি উর্মির খেয়াল রাখতে পারবো না? আমি এই জন্য তোকে উর্মিকে নিয়ে যেতে বলছি না, বলছি কারণ তোদের সবে বিয়ে হয়েছে। এর মধ্যে উর্মিকে রেখে তুই বিদেশে চলে গেলে আশেপাশের লোক উর্মিকে নিয়ে হাজারটা কথা বলবে, হাজারটা কথা শোনাবে। উর্মি তো নিষ্পাপ একটা মেয়ে, ও কি এগুলোর যোগ্য? তুই বল। বলতে বলতেই মার চোখ দিয়ে রূপটা জল গড়িয়ে পড়ে। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি, কি বলবো বুঝতে পারছি না। মা আর কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে হাঁটা দিয়ে চলে যায়। বিছানায় গভীর নিদ্রায় উর্মি। আমি ধীরে ধীরে উর্মির পাশে গিয়ে বসি। ঘরে শুধু এখন একটা ডিম লাইট জ্বলছে। জানালা থেকে পূর্ণিমার চাঁদের আলো এসে উর্মির মুখ বরাবর পড়ছে। ঠান্ডা বাতাসে যেন পরিবেশটা আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। আমি এক নজরে উর্মির মুখের পানে চেয়ে আছি, যেন মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা গভীর নিদ্রায় মগ্ন হয়ে আছে। আমি ধীরে ধীরে হাত উঠিয়ে উর্মির মুখে পড়া চুলগুলো সরিয়ে কানের পেছনে গুঁজে দেই, আর মনে মনে ভাবি, আসলে আমরা কি করতে পারি পুতুল পরি? আমি চেয়েছিলাম তোকে সব বিপদ থেকে আগলে রাখতে, সমস্ত কষ্টে আগলে রাখতে, কিন্তু শেষমেশ আমি নিজেই কি একইভাবে তোকে সেই কারাগারে বন্দি করতে যাচ্ছি না তো? সকাল 6টা, আমি তড়িঘড়ি করে নিজের সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলি। মা উর্মিকে রেডি করে বাইরে নিয়ে আসে। সাদা 3 পিস এবং মাথায় সিম্পলভাবে ওড়না দিয়েছে, তেমন কোনো জাঁকজমক সাজগোজ ছাড়া উর্মিকে একদম শুভ্র পরীর মতো লাগছে। আমি কিছুক্ষণ হা হয়ে তাকিয়ে থেকে উর্মির দিকে। উর্মি আজ অনেক খুশি আমার সাথে ভিন দেশে যাবে বলে। বাবার তদারকিতে ঘরে কাজের লোকেরা মিলে লাগেজপত্র গাড়িতে তুলে দেয়, আর বাবা আমাকে বলে, তোরা কি যেতে পারবি নাকি আমিও যাব এয়ারপোর্ট পর্যন্ত? না বাবা, এর কোনো দরকার নেই, আমরা চলে যেতে পারবো। দাদি উর্মির কপালে চুমু দিয়ে দোয়া করে দিয়ে বলে, সাবধানে যেও আর স্বামীর কথা মেনে চলবে। উর্মি মাথা নেড়ে হ্যাঁ বলে। উর্মি এরপর এদিক ওদিক তাকিয়ে বাবাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও নেই। উর্মির মন অনেক খারাপ হয়ে যায়। আমি গাড়ির দরজা খুলে উর্মিকে বসতে বলি। উর্মি আবার একবার চারপাশে চোখ বুলিয়ে গাড়িতে মন খারাপ করে বসে যায়। গাড়ি স্টার্ট দিতেই দরজার সামনে গম্ভীর মুখে আরমান সাহেব এসে দাঁড়ায়। উর্মি তার বাবাকে দেখে খুশি হয়ে হাত নাড়িয়ে বিদায় জানাতে জানাতে বলল, বাবা আমি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, আমি খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো। আরমান সাহেব এবার মুচকি এসে হাত নাড়িয়ে উর্মিকে বিদায় দেয়। মেয়েটা যে তার বড্ড আদরের। যদি আমার সাথে গিয়ে উর্মির ভালো চিকিৎসা হয় আর উর্মি সুস্থ হয়ে ওঠে তাহলে তাই হোক। বাবা এসে কাঁধে হাত রেখে চাচাকে সান্ত্বনা দেয়। নীরবে চাচার চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ে। চশমা খুলে চোখের পানি মুছে নিয়ে বাড়ির ভেতর চলে যায়। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে আমি উর্মিকে নিয়ে ঢাকা বিমানবন্দর পৌঁছাই। ভেতরে ঢুকেই উর্মি একবার পেছনে তাকায়। পরক্ষণে উর্মি জোরে শব্দ করে কান্না করে দেয়।
আমি হকচকে উঠে উর্মির কান্না দেখি। ততক্ষণে আশেপাশের লোক বিরক্তি নিয়ে উর্মির দিকে তাকায়। মুহূর্তে আশেপাশের লোক জড়ো হয়ে যায়। আমি উর্মিকে থামানোর অনেক চেষ্টা করছি, তবে এত লোক জড়ো হতে দেখে উর্মি আরও আতঙ্কিত হয়ে কাঁদতে থাকে। আমি এটা বুঝতে পেরে সবাইকে ধমক দিয়ে সরে যেতে বলি। লোকজন আমাকে ধমক খেয়ে সেখান থেকে চলে যায়। আমি আলতো করে উর্মির হাত ধরে পাশে থাকা চেয়ারে বসাই। উর্মি এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি উর্মিকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? বাবার কথা মনে পড়ছে, আমি বাবার কাছে যাব। আমি রুমাল বের করে উর্মি চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম, বাবার কাছে তো যাবি ঠিক আছে, কিন্তু তোকে সুস্থ হতে হবে। তুই যদি সুস্থ হয়ে বাবার সামনে দাঁড়াস তাহলে তোর বাবা অনেক খুশি হবে। বুঝতে পেরেছিস আমার কথা? উর্মি চোখের পানি মুছতে মুছতে মাথা নেড়ে হ্যাঁ বলে। আমি উর্মির মাথা নিজের কাঁধে রাখি। ফ্লাইট আসতে এখনও কিছুটা দেরি হবে। কিছুক্ষণের মধ্যেই উর্মি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। এদিকে ইতিমধ্যে ঘোষণা করা হয় আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট। যে যার ফ্লাইটে বসার অনুরোধ। আমি একবার উর্মির দিকে তাকাই। উর্মি আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। আমি কোনো কিছু না ভেবে উর্মিকে কোলে তুলে নিই। যা দেখি এয়ারপোর্টের সবাই হা হয়ে তাকিয়ে আছে। তবে এসবের বিষয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। কে কী বলবে এসব নিয়ে ভাবার সময় কিংবা ইচ্ছে দুটোই আমার মধ্যে নেই। আমি ঘুমন্ত উর্মিকে কোলে নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। সুইজারল্যান্ডের এয়ারপোর্টে আনাচে কানাচে বিলেতি মানুষের ছড়াছড়ি। এখানে কেউ এসে নিজের ফ্লাইটের জন্য অপেক্ষা করছে, আবার কেউ বা আত্মীয়দের রিসিভ করার জন্য অপেক্ষা করছে। ঠিক একইভাবে ওয়েটিং সেন্টারে দাঁড়িয়ে অপেক্ষা করছে 3 নমুনা। এদের মধ্যে 2জন ছেলে এবং একটি মেয়ে। মাঝে ছেলেটার হাতে সাইনবোর্ড, লেখা রওশন বুইরা। এবার আসা যাক পরিচয় পর্বে। প্রথম ছেলেটির নাম ক্যাসপার অ্যাডাম। সাদা চামড়ার এই কালো জ্যাকেট পরুয়া ক্যাসপার একজন মার্কিন যুবক। মাঝখানে ছেলেটির নাম জায়েদ আরমান। সাদা ফর্মাল ড্রেস পরুয়া জায়েদ বাংলাদেশি। পাশের মেয়েটির নাম সেজেল। মা একজন ভারতীয় হলেও বাবা সুইজারল্যান্ডের। সেই সূত্র ধরেই সেজেল সুইজারল্যান্ডে থাকে। পরনে লেডিস জিন্স প্যান্ট, তার উপরে কালো লেদার জ্যাকেট। প্রায় 14 ঘন্টা জার্নির পর আমি এয়ারপোর্টে নেমেছি। এক হাতে লাগেজপত্র, অন্য হাতে উর্মির হাত শক্ত করে ধরে এগিয়ে যেতে যেতে চারপাশে লক্ষ্য করছি। উর্মি চুপচাপ আমার পেছন পেছন চলছে। মাঝে মধ্যে অবাক চোখে আশেপাশে থাকা মানুষদের হা হয়ে দেখছে। ক্যাসপার, জায়েদ এবং সেজেল আমাকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারায় ছুটে আসে। জায়েদ জোরে জোরে শব্দ করে বলে, হেই ব্রো, আমাদেরকে না জানিয়ে বিয়ে করতে গেছিলি? তুই কি ভেবেছিস আমরা জানতে পারবো না? আন্টি ফোন করে সব কিছু বলেছে আমাদেরকে। তা আমাদের ভাবি কোথায় দেখছি না তো? জায়েদের প্রশ্নে আমার কোনো ভ্রুক্ষেপ হয় না। শায়ী হয়ে দাঁড়িয়ে থাকি। সেজেল হাতে একটা লাল রঙের পাখা দিয়ে নেড়েচেড়ে বাতাস করার সময় হঠাৎ আমার পেছনে গুটিসুটি মেরে থাকা উর্মিকে খেয়াল করে। সেজেল কিছুটা অবাক হয়ে উর্মির দিকে তাকে জিজ্ঞাসা করে, ওয়াও, এই কিউট বেবিটা কার? ক্যাসপার যে এতক্ষণ চুপ ছিল। ক্যাসপার সদ্য বাংলা শিখেছে, তবে ইংরেজ সাহেব এখনও ভাঙা ভাঙা শব্দেই বাংলা উচ্চারণ করে। ক্যাসপার ভাঙা শব্দে বলল, আরে ওই মেয়েটা খেয়ে রওশন। আমি এখন কি বলবো কিছুই বুঝতে পারছি না। এই 3 নমুনার কাছে এখন যদি বলে দিই যে উর্মি আমার বউ, তাহলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। হ্যাঁ, যে আমি এইটুকু মেয়েকে কেন বিয়ে করেছি। আমাকে চুপ থাকতে দেখে জায়েদ ব্রুকুচকে জিজ্ঞাসা করে, কিরে, কিছু বলছিস না কেন? কোথায় আবার তুই বিয়ে করে বউয়ের সাথে বাচ্চা ফ্রি নিয়ে আসিসনি তো? বলেই 3 জন হা হা করে আসতে থাকে। আমি এবার বেশ রেগে যাচ্ছি। 3 নমুনা সবসময় আমাকে এভাবে টিস করে। উর্মি পেছন থেকে বেরিয়ে রাগী কণ্ঠে বলল, আমি মোটেই বাচ্চা না, দাদি বলেছে আমি বড় হয়ে গেছি, আমার বিয়ে হয়েছে, আর রওশাদ ভাই আমার পুতুল বর। উর্মির কথা শুনে আমি এবার গ্যারাকলে পড়ে যাই। নাক মুখ টান টান করে 3 জনের দিকে তাকাই। ক্যাসপার এখন উর্মির কথা বুঝতে পারেনি, তাই জিজ্ঞাসা করে, হেই, হোয়াট ইজ ফুতুল বর? ক্যাসপারের কথায় উর্মি একটা মেসকি কেটে বলল, ফুতুল বর না ফুতুল বর? ক্যাসপার তারপরও উর্মির কথা ধরতে পারেনি। মুখ কাচুমাচু হয়ে জায়েদ এবং সেজেলকে জিজ্ঞাসা করে, হোয়াট ইজ ফুতুল বর? সেজেল এবং জায়েদ রাগী দৃষ্টিতে ক্যাসপার দিকে তাকায়। সেজেল দাঁতে দাঁত চেপে বলল, আপে ইংরেজ সাহেব, তোকে পরে সব বোঝাবো, আগেই রওশন বুইরাকে দেখে নিই। একেই তো না জানিয়ে বিয়ে করতে গিয়েছিল, তার উপর এক হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করেছে। বলে জায়েদ এবং সেজেল দুজনে আমাকে চেপে ধরে। ক্যাসপার যদিও কিছু বুঝতে পারছে না যে আমি কি করেছি, তবুও কিছু একটা তো করেছি যার জন্য সেজেল এবং জায়েদ তো রেগে আছে। তাই ক্যাসপার কেন বাদ যাবে? ক্যাসপার এসে আমাকে চেপে ধরে। উর্মি রেগে মেগে ওদেরকে বলতে থাকে, এই পচা লোকগুলো, ছাড়ো আমার পুতুল বরকে, ছাড়ো বলছি। 3 জনের চাপাচাপিতে আমি বিরক্ত হয়ে জোরে ধমক মারি। পরক্ষণে নিজেকে শান্ত করে বললাম, আচ্ছা এখন তোরা থাম, আগে বাড়ি যাই,
তারপর তোদেরকে সব কিছু বলবো। তিনজন আমার কথায় রাজি হয়ে যায়। সুইজারল্যান্ডের লেক জেনেভার ধারে এক লাক্সারি ফ্ল্যাট, চারদিকে বরফে ঢাকা পর্বতের দৃশ্য। কাঁচ ঘেরা বারান্দা থেকে নিচে দেখা যায় নীল লেকের ঢেউ। ভেতরে সাদা মার্বেলের ফ্লোর, নরম আলো, লেদারের সোফা আর ক্রিস্টালের ঝাড়বাতি। সোফায় বসে আছি, আমাকে ঘিরে ধরে রেখেছে সেজেল, জায়েদ এবং ক্যাসপার, আর জেরা করছে। আমার পাশে বসে আছে উর্মি, গভীর মনোযোগ দিয়ে সব কিছু পর্যবেক্ষণ করছে। আমার মুখ থেকে সব কিছু শোনার পর তিনজনে হাসিতে ফেটে পড়ে। জায়েদ আমাকে ঠাট্টা করে গান ধরে। 30 বছর বয়সে আমার দোস্তের যৌবনের ঘরে দেয় লাড়া, যৌবনের দায়ে দোস্ত আমার বাচ্চা করেছে বিয়া। আমি বিরক্তিতে মুখ শক্ত করে নেই। পাশে থেকে আবারও ক্যাসপার দাঁড়িয়ে বলে ওঠে, What is Giovanni Lara Lara? Is this my girlfriend Lara? পেছন থেকে জায়েদ ক্যাসপারের দিকে দেয় একটা লাথি আর বলে ওঠে, শালা, তোর কয়টা গার্লফ্রেন্ড? ক্যাসপার নিজের পেছনে ডলতে ডলতে মুখ কাচুমাচু করে বলল, বেশি না তো। আমার এই 30 বছরের যৌবনে সেঞ্চুরি করা তো স্বাভাবিক বিষয়, তাও আমি হাফ সেঞ্চুরি করেছি। সেজেল কটাক্ষ করে বলল। হ্যাঁ হ্যাঁ, তা ওটা কেন ভাত রাখবি, সেঞ্চুরিটাও করে ফেল। ক্যাসপার এবার বেশ লজ্জাময় ভঙ্গিতে হাতের তর্জমা আঙ্গুল এক করে কিউটভাবে বলল। না থাক, আমার লজ্জা করে। ক্যাসপারের কথায় সেজেল এবং জায়েদ দুজনেই মাথায় হাত দিয়ে বসে পড়ে। ক্যাসপার যে 1 নম্বরের প্লে বয়, সেটাই শহরের প্রায় সবাই জানে। সে নাকি আবার লজ্জাও পায়। আমি আবার সবার দিকে তাকিয়ে বললাম, অনেক দেরি হয়েছে, এবার যে যা নিজের বাড়ি যা। এই জন্যই তো তোকে বুইরা খাটাস বলি। শালা, রং ঢং বলতে কিছুই নেই তোর মধ্যে। কোথায় এতদিন পর সব বন্ধুরা মিলে একটু হাসি ঠাট্টা করব, তা না, তুই আমাদের বাড়ি থেকে বের করে দিছিস। আর অনেক রাত হয়েছে তো, তাই বললাম। এতে এত ইমোশনাল ব্ল্যাকমেল করার কি আছে? সেজেল জায়েদকে উদ্দেশ্য করে বলল, বুঝিস না, রাত গভীর হয়েছে, দোস্তের যৌবনে লাড়া দিচ্ছে, বউয়ের সাথে ইন্টু মিন্টু করবে, তাই আমাদেরকে চলে যেতে বলছে। আচ্ছা, বউ পেয়ে আমাদেরকে ভুলে গিয়েছিস? কিরে বুইরা? ক্যাসপার কিছুক্ষণ গালে হাত দিয়ে ভেবে জিজ্ঞাসা করে। সেজেল, হোয়াট ইজ ইন্টু মিন্টু? আমি এবার রেগে ধমকে স্বরে বললাম, হে স্টপ ইট ননসেন্স, কিসের আজে বাজে বলছিস তোরা? আমার ধমকে সবাই চুপ হয়ে যায়। কিছুক্ষণ নীরবতা ভেঙে সেজেল বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাচ্ছি, কিন্তু তার আগে ভাবির সাথে একটু কথা তো বলতে দে। বলেই সেজেল উর্মির দিকে এগিয়ে যায়। উর্মি পুতুলাতে চুপচাপ বসে আছে। সেজেল উর্মির গাল টেনে বলল, ও কত কিউট, আমি তো পুরো তোমার উপর ক্রাশ খেয়ে গেছি সোনা। উর্মি মৃদু হেসে বলল, তুমিও অনেক সুন্দর দেখতে, অনেক কিউট, একেবারে আমার পুতুলের মতো। তাই? আমার থেকে তো তুমি বেশি কিউট। যায় ঠাট্টা করে সেজেলকে বলল, সাজনা, ডাটা আমি ঠিকই ধরেছিলাম, তুই একটা লেসবিয়ান। আগে থেকেই তোর উপরে সন্দেহ ছিল, এজন্যই তো জীবনে একটা প্রেমও করিসনি। জায়েদের কথা শুনে সেজেল রাগে ফুলে ওঠে। জায়েদকে মারার জন্য ছুটতে শুরু করে। জায়েদ সেজেলের থেকে বাঁচতে আমার পেছনে এসে লুকায়। আমি এমনিতেই ক্লান্ত, তার উপর 3 নমুনার বাদ্রমতে আরও বিরক্ত হয়ে 3জনকে বের করে দরজা আটকে দেই। ক্যাসপার মুখ কাচুমাচু হয়ে বলে, যাক বাবা, যা করার তো তোরাই করলি, আমি তো কিছু করিনি, তাহলে আমাকে কেন বের করলো? জায়েদ হাত দিয়ে ক্যাসপার মাথায় টোকা দিয়ে বলে, তোর এই গোবর ভর্তি মাথায় এত কিছু ঢুকবে না রে। যা এখন বাড়ি গিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট কর। হোয়াট ইজ গোবর ভর্তি? জায়েদ সেজেল এবার ক্যাসপারের প্রতি বিরক্ত হয়ে পাত্তা না দিয়ে হাঁটা লাগায়। পেছন থেকে ক্যাসপার আকুতি স্বরে বলতে থাকে, হেই সেজল, তুই তো বল, হোয়াট ইজ গোবর ভর্তি? 3 নমুনাকে বের করেই আমি প্রথমে ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে নিই। উর্মি এখনও চুপচাপ বসে আছে। আমি উর্মির কাছে গিয়ে বললাম, পুতুল পরি, যা গোসল করে আয়। কিন্তু পুতুল বর, আমি তো একা গোসল করতে পারি না, বাড়িতে থাকতে কাকিমণি করিয়ে দিত গোসল। উর্মির কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। এখন তো বাড়ির মেড মিস ব্রিগ্রেঞ্জাও এখানে নেই যে তাকে বলবো উর্মিকে গোসল করিয়ে দিতে। আমি এক মুহূর্ত চুপ করে থাকি, পরক্ষণে বলি, আচ্ছা ঠিক আছে, আমি বাইরে থাকবো, তুই নিজের মতো করে ধীরে ধীরে গোসল করিস, ভয় পেলে ডাকিস। উর্মি মাথা নেড়ে রাজি হয়। আমি বাথরুমের দরজার পাশে দাঁড়িয়ে থাকি। উর্মি বাথরুমের ভেতরে চলে যায়। আমি এবার রুমের সোফায় বসে গায়ে দিয়ে ফোন ঘাঁটতে শুরু করি। তখনই বাথরুম থেকে উর্মি চিৎকার করে ওঠে। আমি তড়িঘড়ি করে কী হয়েছে দেখার জন্য ভেতরে চলে যাই। উর্মির পরনে শুধু একটা টাওয়াল,
পা পিছলে নিচে পড়ে যায় উর্মি চিৎকার করে উঠেছিল। পেছনে ফিরে আমাকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে আর বাচ্চাদের মতো গিয়ে বেজা শরীর নিয়ে আমাকে জড়িয়ে ধরে। আমি এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। উর্মির শরীরের স্পর্শে যেন আমাকে উন্মাদ করে তুলেছে। উর্মি মাথা তুলে আমার দিকে তাকিয়ে বলে, পুতুল বর, আমি পড়ে গিয়েছি, দেখো অনেক ব্যথাও পেয়েছি। বলে উর্মি নিজের হাত দেখায়। বেশ কিছুটা ছাল উঠে গেছে। আমি এটা দেখে খুব ঘাবড়ে যাই। তাড়াতাড়ি পাশে পড়ে থাকা টাওয়াল নিয়ে উর্মির চুল মুছে দিই। এরপর রুমে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিই। আমি ক্যাবিনেট থেকে ফার্স্ট এড বক্স বের করে উর্মির পাশে বসি। উর্মির পরে না এখনও কেবলমাত্র পিঙ্ক কালারের সেই টাওয়ালটা। আমি যতটা পারছি উর্মির দিকে না তাকানোর চেষ্টা করছি। অ্যান্টিসেপটিক বের করেই উর্মির হাতে লাগাতে যাব, তার আগে উর্মির টান দিয়ে সরিয়ে নিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে, না না, আমি এই পচা ওষুধ লাগাবো না, খুব ব্যথা করে। জেদ করিস না পুতুল পরি, আমি তোকে ব্যথা দেব না। কিন্তু উর্মি কিছুতেই রাজি হয় না। উঠে দৌড় দিয়ে পালাতেই যাবে, তবে আমি তাকে শক্ত করে হাত ধরে টেনে নিই। উর্মি কাঁদতে কাঁদতে আমার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকি। এদিকে আমি কিছুতেই উর্মিকে ছেড়ে দিই না। এই টানাটানির মধ্যেই হঠাৎ করে উর্মির টাওয়ালটা খুলে যায়। উর্মির ঠোঁট কামড়ে আমার দিকে ড্যাব করে তাকায়। আমি হা হয়ে তাকিয়ে আছি। উর্মির শরীরে এখন একটা সুতো নেই। আমি একবার ঢোক গেলে নিয়ে পা থেকে মাথা পর্যন্ত একবার উর্মিকে দেখে নিই। পরেক্ষণে চোখ বন্ধ করে নিচে পড়ে থাকা টাওয়াল নিয়ে উর্মির গায়ে পেঁচিয়ে দিই। উর্মি তখনও ড্যাব করে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, পুতুল বর, তুমি চোখ বন্ধ করে কেন আছো? আমি মনে মনে ভাবি, না, এই মেয়ে দেখছি আমাকে পাগল করেই ছাড়বে। আমি পেছন দিকে ফিরে উর্মিকে বললাম, তুই গিয়ে আগে জামা কাপড় পরে আয়। আমাকে কি প্রমিস দিয়েছিলি মনে আছে? উর্মি এবার আর কথা বাড়ায় না, আমার কথা মতো জামা কাপড় পরে আসে। আমি এখনও উর্মির চোখে চোখ রাখতে পারছি না, কথা বলতে পারছি না। এটা দেখে উর্মির মন খারাপ হয়ে যায়। উর্মি ঠোঁট ফুলিয়ে আমার কাছে এসে বসে দু হাত দিয়ে আমার মুখ নিজের দিকে ফিরিয়ে নেয়। আমি এতে বেশ অবাক হই। উর্মি অভিমানের স্বরে বলে, তুমি আমার সাথে কেন কথা বলছো না? আমি কিন্তু এবার অনেক রাগ করব। আমি এবার কিছু না বলে উর্মিকে নিজের কাছে এনে কোলে বসিয়ে বলি, তুই যে আমাকে এত জ্বালাচ্ছিস, আমি যদি এখন কিছু করে বসি তুই কাঁদবি না তো? যাক বাবা, আমি কোথায় তোমাকে জ্বালালাম? কথা শেষ হওয়ার আগেই আমি উর্মিকে খাটের উপর শুয়ে দিয়ে আবার উর্মির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিই। আমি এবার নিজেকে সামলাতে পারিনি। উর্মি চোখ জোড়া বড় করে আমার দিকে তাকায়, আমাকে নিজে থেকে দূরে সরানোর চেষ্টা করে। কিন্তু আমি এখন নিজের মধ্যে নেই। গভীরভাবে উর্মি ঠোঁটে চুম্বন করতে থাকি। উর্মি সেদিনের কথা মনে পড়ে ভয়ে সিটিয়ে যায়। সহ্য করতে না পেরে ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। তখন দিয়ে আমার হুঁশ ফেরে। আমি উর্মির ঠোঁট ছেড়ে দিয়ে গালে হাত দিয়ে উর্মিকে ডাকতে শুরু করি। সকাল 7:30। সুইজারল্যান্ডের সকালটা নিস্তব্ধ, তবুও কত কথা বলে। দূরে বরফে ঢাকা পাহাড়গুলো সূর্যের প্রথম আলোয় হালকা সোনালি হয়ে উঠেছে। জানালার বাইরে লেকের উপর ভাসছে পাতলা কুয়াশা। ঠান্ডা হয় নরম পর্দা দোলাচ্ছে। দূরে গরুর ঘণ্টা টুংটাং শব্দ আর পাখিদের ডানায় শিশিরের ঝিলিক। এই নিস্তব্ধতার মাঝেই উর্মির ঘুম ভাঙে। চোখ খুলে তাকায় জানলার দিকে। আলোটা ওর চোখে লাগে, কিন্তু মনটা এখন অচেনা এক ভয়ের কুয়াশায় ঘেরা। কাল রাতের কথা মনে পড়তেই উর্মি আরমানে নিজের ঠোঁটে হাত রেখে চারপাশে একবার তাকায় আমি কোথাও আছি কিনা। এমন সময় মিস বিগ্রেঞ্জা হাতে ব্রেকফাস্টের ট্রে নিয়ে রুমে প্রবেশ করে। বেডের সাইডে টেবিলের উপর ট্রে রেখে ইংরেজিতে বলল, স্যার আপনাকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ওষুধগুলো খেয়ে নিতে বলেছে। বলেই মিস বিগ্রেঞ্জা রুম থেকে বের হয়ে যায়। উর্মি হা হয়ে তাকায় আর তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মিস বিগ্রেঞ্জা এতক্ষণে কী বলেছে তা উর্মি একটু বুঝতে পারেনি। উর্মি অবাক হয়ে বেডের উপর বসে আমার রুমের চারপাশটা পর্যবেক্ষণ করতে থাকে। আমার রুমটা নিখুঁতভাবে সাজানো এক লাক্সারি স্পেস। হালকা আলো, নরম কার্পেট আর দেয়ালে আধুনিক ডেকোর। কাছের ড্রেসিং টেবিলের উপর সারি সারি দামি পারফিউমের বোতল ঝলমল করছে। পাশে ট্রেসে সাজানো ব্র্যান্ডের সাদা শার্টের কালেকশন। তারই পাশে চকচকে ঘড়ির বক্স। ঘর জোরে মৃদু পারফিউমের ঘ্রাণ, যেন রুচি আর ঐশ্বর্যের মিশেল। উর্মি ধীরে ধীরে আমার ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যায়। চোখে একরাশ কৌতূহল, বাচ্চাদের মতো বিস্ময়। টেবিলের উপর সারি সারি সাজানো দামি পারফিউমের বোতলগুলো যেন রঙিন খেলনা মনে হচ্ছে উর্মির কাছে। একে একে বোতলগুলো গায়ে মাখতে শুরু করে। কখনো ঘ্রাণ নিয়ে হাসে, কখনো নিঃশব্দে তাকিয়ে থাকে নিজের প্রতিফলনের দিকে। হঠাৎই হাতের ভারসাম্য হারিয়ে পা কোথায় আটকে যায় আর মতি ধপ করে পড়ে যায় ড্রেসিং টেবিলের ওপর। একটা তীব্র শব্দে বোতলগুলো একে একে নিচে পড়ে ভেঙে যায়। ঘর জুড়ে ছড়িয়ে পড়ে পারফিউমের তীব্র ঘ্রাণ। উর্মি ব্যথা পেয়ে নিজের হাতের কোণই ধরে নিচে বসে বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ পর উর্মির নজর যায় ট্রেসে সাজানো সাদা শার্টগুলোর দিকে। উর্মি কী যেন ভেবে মুচকি একটা হাসে। একটা ছোটোখাটো চেয়ার টেনে এনে তার উপর উঠে ট্রেসের ভিতর থেকে
একে একে শার্টগুলো বের করে নিচে ফেলে, তারপর সাজিয়ে নেয় যেন সাদা ক্যানভাসের শাড়ি। ছোট ব্যাগ থেকে রং তুলে বের করে একে একে রঙে ডুবে শার্টগুলোর উপর রাখতে শুরু করে। কোথাও ফুল, কোথাও অদ্ভুত মুখ, আবার কোথাও শুধু রঙের ছিটে, যেন নিজের মনের এলোমেলো ভাবনাগুলো ছড়িয়ে দিচ্ছে সাদা কাপড়ে। হঠাৎ উর্মি থেমে গেল। একটা শার্টের উপর আঁকা মানব মুখমণ্ডলে আঙ্গুল রেখে ধীরে ধীরে বলল, এটা পুতুল বর, হাসছে আমার দিকে তাকিয়ে। বলেই উর্মি খিলখিল করে হেসে দিল। সকাল সকাল উঠেই আমি কোম্পানিতে গিয়েছিলাম। কিছু কাজ চলে আসায় ক্লান্ত অবস্থায় বাড়িতে ঢুকেই গা থেকে কালো কোটটা খুলে সোফার উপর রাখি। মিস বিগ্রেঞ্জা এক গ্লাস পানি আমাকে এগিয়ে দেয়। আমি গ্লাস হাতে নিয়ে জিজ্ঞাসা করি, উর্মিকে ওষুধ খাইয়ে দিয়েছিলে? হ্যাঁ, আমি আপনার বলা মতো ব্রেকফাস্ট হয়ে ওষুধগুলো ম্যামের রুমে দিয়ে এসেছি। আমি পানির গ্লাস হাত থেকে রেখে বিস্ময়ভাবে তাকিয়ে বললাম, আমি তো আপনাকে ওকে খাইয়ে দিতে বলেছিলাম। আমার কথায় মিস বিগ্রেঞ্জা একটু অবাক হয়। তার চোখে উর্মি যথেষ্ট বড়, এত বড় মেয়েকে সে কীভাবে খাইয়ে দেবে যদি কিছু মনে করে। আমি বিরক্তিতে কপালে হাত রেখে ভাবি, ও শিট, আমি তো মিস বিগ্রেঞ্জাকে উর্মির অসুস্থতার বিষয়ে কিছুই বলিনি। আমি আর কথা না পেরে হন্তদন্ত রুমের সামনে চলে আসি। রুমের সামনে আসতেই পারফিউমের কড়া ঘ্রাণ আমার নাকে আছড়ে পড়ে। আমি বুড়ো কুচকে রুমের আলকা দরজা খুলে ফেলি। ভেতরের দৃশ্য দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। আমার দামি দামি লাক্সারিস পারফিউম, সানগ্লাস, ঘড়ির কালেকশন সমস্ত ঘড়ি নিচে পড়ে ভেঙে গড়াগড়ি খাচ্ছে। তার পাশে উর্মি বসে আনমনে রং তুলি দিয়ে সাদা শার্টগুলোর উপর ড্রয়িং করতে ব্যস্ত। সব কিছু মিলে এখানে প্রায় $3 লাখ, অর্থাৎ বাংলাদেশি টাকায় 3.5 কোটি টাকার জিনিস ছিল, যা সব উর্মি এক নিমিষে শেষ করে দিয়েছে। আমি স্তব্ধ হয়ে এক পা করে রুমে প্রবেশ করে মৃদু কণ্ঠে বললাম, উর্মি। আমার ডাক শুনে উর্মি মাথা তুলে তাকায় একগাল হাসি নিয়ে। ফর্সা গাল রঙে ভর্তি হয়ে গেছে, জামা কাপড়ও মেখে গেছে। উর্মি উচ্ছ্বসিত স্বরে বলল, তুমি এসে গেছো পুতুল বর, দেখো আমি কত সুন্দর করে ড্রয়িং করেছি, তোমাকেও আঁকিয়েছি, দেখো এটা তুমি আর পাশেরটা আমি। উর্মি আঙ্গুল দিয়ে তার আঁকা ছবিগুলো আমাকে দেখাতে থাকে খুশি মনে। তবে আমার চোয়াল শক্ত হয়ে যায় আগে। আমি শক্ত হাতে উর্মিকে হ্যাঁচকা টান দিয়ে দাঁড় করাই। শক্ত করে উর্মির কাজ চেপে ধরে রাগী দৃষ্টিতে তাকাই। উর্মি এবার ভয়ে কান্না করে দিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে পুতুল বর, তুমি এত রেগে কেন আছো? ছাড়ো আমাকে, লাগছে আমার। কি করেছিস সেটা আবার জিজ্ঞাসা করছিস? আমার ধমকে উর্মি আরও জোরে কান্না করে ওঠে। এত শব্দ পেয়ে মিস বিগ্রেঞ্জা ছুটে আসে। আমাকে এত রেগে যেতে দেখে মিস বিগ্রেঞ্জা ভয় পেয়ে যায়। কি করবে ভেবে না পেয়ে ছুটে এসে টেলিফোন দিয়ে কাউকে কল করে। ছেড়ে দাও আমাকে, তুমি খুব পচা, আমি বাবার কাছে যাব, বাবাকে তোমার নামে নালিশ করে দেব, তুমি খুব পচা, আর কথাই বলবো না। বলে উর্মি ভেবে করে কান্না করে দেয়। এমনিতে আমি রেগে আছি, তার উপর উর্মির এমন কান্না আমাকে বিরক্তকর পর্যায়ে নিয়ে যায়। রেগে গিয়ে উর্মির গাল বরাবর হাত উঠায় থাপ্পড় মারার জন্য। উর্মি নিজের এক চোখ খোলা রেখে আমার হাতের দিকে তাকিয়ে কান্নার বেগ আরও বাড়িয়ে দেয়। আমি কোনো মতে রাগ কন্ট্রোল করে হাত নামিয়ে মুষ্টিবদ্ধ করে দেয়ালে মারি একটা ঘুষি। কিছুক্ষণ পর আমি রাগে বোম হয়ে বেড়ে বসে আছি। পাশে বসে উর্মি এখনো হা হয়ে কাঁদছে। আমার লাল হয়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে দেয়ালে ঘুষি মারার কারণে কিছুটা ছাল উঠে গেছে। মিস বিগ্রেঞ্জা নিচে পড়ে থাকা ভাঙা জিনিসপত্র পরিষ্কার করছে। ইতিমধ্যে সেখানে সেজেল, জায়েদ এবং ক্যাসপার চলে আসে। মিস বিগ্রেঞ্জা কলকরোদেরকে ডেকে এনেছে। ঘরের এই অবস্থা দেখে তিনজনই একবার আমার দিকে তাকিয়ে ঢোক গেলে নেয়। সব কিছু আমার অনেক শৌখিন জিনিস ছিল, এমনকি কাউকে হাতও দিতে দিতাম না। সেগুলো এক নিমিষে উর্মি ভেঙে ফেলেছে। সেজেল জায়েদ এবং ক্যাসপারকে ইশারা করে। জায়েদ এবং ক্যাসপার আমার কাছে ভয়ে ভয়ে এগিয়ে আসে। ক্যাসপার মৃদু স্বরে ডেকে ওঠে, হেই ব্রো, কাল রাত কেমন কাটলো বউয়ের সাথে? আমি কটমট করে আগুন চোখে ক্যাসপার দিকে তাকাই। ক্যাসপার ভয়ে ডোক গিলে ফেলে, মুখ টান টান করে নেয়। জায়েদ রেগে ক্যাসপার মাথায় টোকা দিয়ে বলল, হাদারাম একটা, কখন কি বলতে হয় তাও ঠিক মতো বুঝিস না। ক্যাসপার মাথা চুলকাতে চুলকাতেই বলতেই যাবে, হোয়াট ইজ হাদারাম? তার আগে পেছন থেকে সেজেল এসে ওর মুখ চেপে ধরে। ক্যাসপার হক চুকিয়ে সেজেলের হাত সরানোর চেষ্টা করে। সেজেল ইশারা দেয় জায়েদকে। জায়েদ ধীরে ধীরে আমার কাছে এসে আমাকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে নিয়ে যায়। সেজেল এবার ক্যাসপারকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই ক্যাসপার পিছু পিছু দৌড় লাগায়। উর্মি গুটি শুটে মেরে খাটের ওপর ঠোঁট ফুলে বসে আছে। সেজেলকে উর্মির পাশে বসে জিজ্ঞাসা করে, কি হয়েছে কিউটি পাই, রওশন কি তোমাকে মেরেছে? উর্মি মাথা নাড়িয়ে না জানায়। তখন সেজেল বলে, তাহলে তুমি কাঁদছো কেন? পুতুল বর আমার উপর রাগ করেছে, রাগ করে নিজেই নিজের হাতে ব্যথা দিয়েছে। বলে উর্মি মুখ চেপে কান্না করে দেয়। সেজেল উর্মির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে, কেঁদো না কিউটি পাই, আমার কাছে একটা আইডিয়া আছে,
তোমার রওশন ভাই, পুতুল বরের রাগ ভাঙানোর। সেজেলের কথায় উর্মি উত্তেজিত হয়ে চোখের পানি মুছে অধীর আগ্রহে বলল। কি আইডিয়া? সেজেল উর্মির কানে কানে কিছু একটা বলল। উর্মি মন দিয়ে সেজেলের কথা শুনে জিজ্ঞাসা করে, এটা করলে সত্যি পুতুল বরের রাগ কমবে? কমবে মানে 100% কমবে। জিমটি পুরোপুরি কাচের তৈরি, দেয়াল থেকে ছাদ পর্যন্ত লেক আর বরফে ঢাকা পাহাড় দেখা যায়। জায়েদ আমাকে নিয়ে জিমে এসেছে। সেই আধ ঘন্টা যাবৎ আমি নিজের রাগকে শান্ত করার জন্য ভারী ড্যাম্বেল দিয়ে ওয়েট ট্রেনিং করেই যাচ্ছি বিরতিহীনভাবে। ঘামে ভিজে পুরো শরীর চিকচিক করছে। জায়েদ এবং ক্যাসপার দুজনে পাশে বসে আমার এই কাণ্ড দেখছে। কিছু বলার সাহসও হচ্ছে না। ক্যাসপার ফিসফিস করে জায়েদের কানে কানে বলে, হাদারাম মানে কি? আর এই রওশন কবে থামবে? আমার 45 নাম্বার গার্লফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে। জায়েদ অগ্নিচক্ষু নিয়ে ক্যাসপার দিকে তাকায়। মন চাচ্ছে এক্ষুনি ক্যাসপারের পেছনে একটা লাথি মেরে বের করে দিতে, কিন্তু কোনো মতে নিজের রাগকে সংযম করে ফিসফিস করে ক্যাসপারকে বলল, কেনু খাইছস হালার পো? ক্যাসপার অবাক হয়ে জিজ্ঞাসা করতে যাবে হোয়াট ইজ কেনু, তার আগেই জায়েদ চোখ মুখ শক্ত করে বলল, আর একটা কথা বলে দেখ তুই, তাহলে এক উষ্টা দিয়ে তোর 50 গার্লফ্রেন্ডের নাম ভুলিয়ে দেব। জায়েদের কথায় ক্যাসপার ভয়ে নাক মুখ টান টান করে চুপ হয়ে যায়। তুষার আচ্ছন্ন পুরো পরিবেশ। শহরের বুক চিরে গিয়েছে একটি রাস্তা, যার দুপাশে হাঁটার জন্য ফুটপাত। উর্মি পরনে একটি পিঙ্ক কালারের কটন জ্যাকেট, তার সাথে মাথায় একটা কানটুপি। একেবারে কিউট বাচ্চাদের মতো গুটিসুটি পায়ে সেজেলের হাত ধরে হেঁটে চলেছে ফুটপাতের রাস্তা দিয়ে। বেশ কিছুক্ষণ হাঁটার পর দুজনেই সে জিমের সামনে থামে। উর্মি অবাক হয়ে তাকিয়ে থাকে। পুরো জিমটা কাঁচের গ্লাস দিয়ে ঘেরা। এপাশ থেকে ওপাশে দেখা না গেলেও ভেতর থেকে স্পষ্ট দেখা যায়। উর্মি সেজেলকে খপ করে জিজ্ঞাসা করে, আপু, এখানে কি আমার পুতুল বর আছে? হ্যাঁ, এখানেই আছে। মনে আছে তো কি শিখিয়ে দিয়েছি? যখনই তোমার পুতুল পর বের হবে তখনই গিয়ে লাফ দিয়ে কোলে উঠে জড়িয়ে ধরবে। উর্মি মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর দুজনে একসাথে অপেক্ষা করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পার হওয়ার পর আমি বের হই না। সেজেল ক্লান্ত হয়ে উর্মির কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে উর্মি চোখ ঘুরে কাছের ভিতরে দৃশ্য দেখার চেষ্টা করছে, কিন্তু কাছে শুধুমাত্র নিজের আবরণ ছাড়া কিছুই দেখতে পারছে না। উর্মি এবার মুখ আলুর মতো করে ফুলিয়ে কাছের সামনে গিয়ে নিজের প্রতিচ্ছবির সাথে খেলতে শুরু করে। এদিকে আমি কেবলমাত্র ড্যাম্বেলগুলো নিচে রাখলাম। ক্যাসপার গিয়ে একটা টাওয়াল এনে দেয় ঘাম মোছার জন্য। আমি আনমনে টাওয়াল নিয়ে ঘাম মুছতে যাব, হঠাৎই বাইরের দিকে নজর যায়। ভেতর থেকে স্পষ্ট উর্মিকে দেখা যাচ্ছে। আমি অবাক হয়ে সেদিকে এগিয়ে যাই। উর্মি তখনও নিজের প্রতিচ্ছবির সাথেই খেলা করছে আর খিলখিল করে হাসছে। উর্মির কাণ্ড দেখে আমার রাগ মুহূর্তে বরফের মতো গলে যায়। হাসি আটকে রাখতে না পেরে এসে দেই। এতক্ষণে আমার যে রাগ কেউ কমাতে পারেনি, সেই রাগ আমার বউয়ের কিউটনেসেই মুহূর্তেই শেষ। কিছুক্ষণ পর আমি চল শক্ত করে বাইরে বেরিয়ে আসি। পেছন পেছন জায়েদ এবং ক্যাসপার আমাকে বেরোতে দেখে উর্মি সেজেল ছুটে আসে, কিন্তু আমি কাউকে পাত্তা না দিয়ে চলে যাই। যা দেখে উর্মি আবারও ঠোঁট তুলে নিঃশব্দে কেঁদে ওঠে। সেজেল উর্মিকে বলল, যাও যাও, নিজের পুতুল পরে রাগ ভাঙাও, পিছন থেকে জড়িয়ে ধরবে। উর্মি চোখ মুছে একবার সেজেলের দিকে তাকায়, এরপর গুটিসুটি পায়ে ছুটে আমার পেছনে যেতে শুরু করে। আমি গাড়ির কাছে সেই দরজা খুলতেই যাব, তখনই নজর যায় উর্মি এদিকে ছুটে আসছে। আমি কিছু বুঝে ওঠার আগেই উর্মি এসে এক লাফ দিয়ে আমার কোলে উঠে আমার গলা শক্তপোক্ত করে জড়িয়ে ধরে। আমি হতভম্ব হয়ে যাই আর উর্মির দিকে চোখ বড় বড় করে তাকাই। উর্মি আমার রাগ ভাঙাতে আলতো করে ঠোঁটে একটা চুমু দিয়ে ঠোঁট উল্টে বলল, প্লিজ আমার উপর আর রাগ করে থেকো না পুতুল বর, আমার খুব কষ্ট হয় তুমি রাগ করে থাকলে। আমি এবার হেসে দিয়ে বললাম, এভাবে তো রাগ কমবে না। তাহলে কি করলে কমবে? আমি তাই করব। বলছিস তো? পরে আবার কাঁদবি না তো? উর্মি মাথা নাড়িয়ে না বলল। আমি সাথে সাথে উর্মির পিঠ গাড়ির সাথে ঠেকিয়ে দেই। উর্মি নিজের চোখ বন্ধ করে ফেলে। আমি ধীরে ধীরে এগিয়ে এসে উর্মির গলায় মুখ ডুবিয়ে দেই। উর্মি কিছুই বলছে না, চুপ করে আছে। আমি উর্মির সম্মতিতে যেন আরও উন্মাদ হয়ে উঠি। উর্মির ঠোঁট নিয়ে আলতো করে ধরে উপরে তুলে ঠোঁটের দিকে এগিয়ে গিয়ে চুম্বন দিতে যাব, তখনই কারো পায়ের শব্দ পাই। গ্যারেজ দিকে হয়তো কেউ আসছে। আমি বিরক্তিতে হাত মুঠো করে গাড়ির সাথে বাড়ি মারি। এরপর উর্মিকে কোলে নিয়ে নিচে নামিয়ে বললাম, পুতুল পরি, যা গাড়ির ভিতরে গিয়ে বস। উর্মি আমার কথায় চুপচাপ গাড়ির ভিতরে গিয়ে বসে যায়। সেজেল, জায়েদ এবং ক্যাসপার একেবারের সাথে কথা বলতে বলতে এদিকে এগিয়ে আসে। আমি রাগী দৃষ্টিতে 3 নমুনার দিকে তাকাই। এদের জন্যই আজ এত বড় সুযোগটা হাতছাড়া হলো। সেজেল জিজ্ঞাসা করে, উর্মি কোথায়? আমি সেজেলের প্রশ্নের জবাব না দিয়ে গাড়িতে উঠে বসি। গাড়ি স্টার্ট দিতে যাব, তার আগে 3 জন পেছনের দরজা খুলে গাড়িতে উঠে বসে। আমি এবার দাঁতে দাঁত চেপে বললাম, তোরা কেন আমার গাড়িতে উঠলি? তোদের তো নিজস্ব গাড়ি আছে।
আমার করা কথায় তিনজনই দাঁত কেলিয়ে হাসে। উর্মি পেছন দিকে ফিরে সেজেলকে উদ্দেশ্য করে আহ্লাদি কণ্ঠে বলল, আপু জানো পুতুল বর আর আমার উপর রেগে নেই। আরও জানো পুতুল বরের রাগ কিভাবে ভাঙিয়েছি। উর্মি আর কিছু বলতে যাবে, তার আগে আমি উর্মির মুখ চেপে ধরি, চোখ বাঁকিয়ে উর্মিকে চুপ থাকতে বলি। উর্মি এতে চুপ হয়ে যায়। পেছন থেকে 3 নমুনা ভয়ে কোনো কথা বলছে না। এখন একটা টু শব্দ করলেও আমি ওদেরকে উষ্টা মেরে বের করে দেব, সেটা খুব ভালো করে ওরা জানে। অন্যদিকে বাংলাদেশে সূর্য কেবল অস্ত গিয়েছে। চারদিকে অন্ধকার নামার সাথে সাথেই যেন আলমার জীবনে অন্ধকার নেমে এসেছে। আয়নার সামনে বধূ সেজে বসে আছে আলমা, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এমন সময় হাতে কিছু গহনা নিয়ে রুমে প্রবেশ করে তার মা। এই দেখ, মুখ পুড়িয়ে তোর হবু বর তোর জন্য গয়নাও এনেছে, তারপরেও তুই বিয়েতে কাঁদবি? আলমা তার ছেলের হাসি এসে বলে, আমার জীবনে সবচেয়ে বড় ভুল কি ছিল জানো? এই পৃথিবীতে জন্মানো। তার থেকে বড় ভুল ছিল তোমার মতো মানুষের ঘরে এসে পড়া। তোমরা এতটাই খারাপ যে টাকার বিনিময়ে আমাকে এক বয়স্ক জুয়ারি লোকের সাথে বিয়ে দিচ্ছ। ছি! আলমার কথায় আলো বেগমের কোনো ভ্রুক্ষেপ হয় না। মুখ বাঁকিয়ে বিদ্রুপ করে বলল, তোকে যে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছি এটাই তো অনেক, আর কোনো তামাশা না। তোর বাবা বিয়ের সব বন্দোবস্ত করে ফেলেছে, কিছুক্ষণের মধ্যেই তোকে নিতে আসছি। বলে আলো বেগম বেরিয়ে যায় রুমের দরজা বাইরে থেকে দিয়ে। ড্রয়িং রুমে বসে আছে আলমার বাবা আমজাদ সাহেব, তার পাশে বসে আছে হারুন মিয়া। বয়স্ক এই হারুন মিয়ার সাথেই টাকার বিনিময়ে আলমার বিয়ে ঠিক করা হয়েছে। এমন সময় আলো বেগম হন্তদন্ত হয়ে এসে বলল, সর্বনাশ হয়েছে, আলমার রুমে নেই, ব্যালকনি থেকে পালিয়ে গেছে। কথাটা শোনা মাত্রই আমজাদ সাহেব এবং হারুন মিয়া হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ায়। হারুন মিয়া রেগে মেগে নিজের সাথে আনা 20 লাখ টাকা নিয়ে বেরিয়ে যায়। মেয়ের কোনো অভাব নেই, এই টাকা দিয়ে সে অন্য মেয়ে কিনবে। আমজাদ সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়ে। আলো বেগম রাগে কটমট করে বলল, কোথায় যাবে ও? সেই তো পেটের দায়ে এখানে আসতে হবে, তখন ওর পালিয়ে যাওয়া শখ আমি ঘুচিয়ে দিব। ঘন অন্ধকার শুনশান রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে আলমা। তার গন্তব্য কোথায় সেটা নিজেও জানে না, তাও ছুটছে। আজ কোনো বাধা ওকে হার মানাতে পারবে না। হঠাৎ একটা কালো গাড়ি এসে আলমার সামনে দাঁড়ায়। আলমা কিছু বুঝে ওঠার আগেই কিছু কালো স্যুট পরিহিত লোক ওকে জোর করে গাড়িতে তোলে। আলমা বাঁচার জন্য চিৎকার করছে, তবে ঘন শুনশান রাস্তায় সেই চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ মেলে আলমা। চারদিকে ঘুনঘটে অন্ধকার, হাত পা শক্ত করে চেয়ারের সাথে বাঁধা। শুধু ঘরের মাঝখানে হালকা আলো আশ্রে পড়েছে। সে আলোয় দৃশ্যমান হয়ে ওঠে এক ছায়া মানবের। আলমা কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করে, কে 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 তুমি? ওপাশ থেকে মৃদু কণ্ঠ ভেসে আসে, কি চাই তোমার? আমাকে এভাবে ধরে কেন আসছো? আমি কি চাই সেটা তোমার না জানলেও চলবে। তার আগে তুমি বলো, নৌশানকে নিজের করে পেতে চাও কি না, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। এমজির কথা শুনে আলমা অবাক হয়ে যায়। তুমি কেন আমাকে সাহায্য করতে চাচ্ছ? এর বদলে তোমার কি চাই? এমজি মৃদু হেসে বলল, লাভ ছাড়া এমজি কিছুই করে না। তোমার সাথে ডিল হচ্ছে, তোমার লাভ রৌশন আর আমার লাভ হলো শেহনাজ পরিবারের ধ্বংস। আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব যে তুমি আমাকে সাহায্য করবে? এমজি এবার একটি সুইজারল্যান্ডের ভিসা পাসপোর্ট আলমার দিকে ছুড়ে মারে। ঘরের মৃদু আলোতে আলমার সাথে স্পষ্ট দেখতে পায়। এমজি শক্ত কণ্ঠে বলল, এখন সিদ্ধান্ত তোমার হাতে। আমার কথা মতো চলে রোশনকে হাসিল করবে, নাকি এখনই এখানেই আমার হাতে মরবে? কথাটা বলে এমজি উচ্চস্বরে হেসে ওঠে। আলমা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, কিন্তু তুমি আমার কথা রাখবে আর রওশনকে আমার করে দেবে। অন্যদিকে রাত 8টা। আমি উর্মিকে নিয়ে বাড়ি চলে আসি। মিস বিগ্রেঞ্জা অনেক আগেই চলে গেছি নিজের কাজ সেরে। এতক্ষণে বাইরে থাকায় উর্মির ভীষণ রকমের ঠান্ডা লেগেছে। তারপর নতুন হিমশীতল আবহাওয়া মানিয়ে নেওয়া একটু কঠিন বিষয়। একের পর এক হাঁচি দিয়ে যাচ্ছে, নাকের ডগা লাল টুকটুক হয়ে গেছে। আমি উর্মির কাছে এসে দুহাত ধরে চিন্তিত স্বরে বললাম, তোর তো ঠান্ডা লেগে গেছে পুতুল বড়ি। উর্মির নাক ডলতে ডলতে বলল, এখানে খুব ঠান্ডা তো তাই। আমি সঙ্গে সঙ্গে নিজের কোটটা খুলে উর্মির গায়ে জড়িয়ে দিলাম। তুই রুমে যা, আমি গরম কিছু খাবার আর সাথে মেডিসিন নিয়ে আসছি। উর্মি না কুচিয়ে বলল, না না, আমি ওষুধ খাবো না, একটু ঠান্ডা লেগেছে, এমনিই ঠিক হয়ে যাব। তুই নিজের প্রমিস ভুলে যাচ্ছিস, কিন্তু আমি যা বলবো তোকে তাই করতে হবে। গট ইট? উর্মি মাথা নাড়ল ধীরে ধীরে, তারপর পায়ের পাতায় ভর দিয়ে ধীরে ধীরে ঘরের দিকে হাঁটতে লাগলো। বাতাসে ঠান্ডার সঙ্গে মিলেমিশে ছিল সুগন্ধি ফুলের গন্ধ, আর জানালার কাছের ভেতর বাইরের তাপমাত্রার পার্থক্যে হালকা কুয়াশা জমে উঠেছে। রুমে ঢোকার সময় হঠাৎ উর্মির চোখ ঝাপসা হয়ে আসে। মাথাটা ভার হয়ে শরীর কেমন যেন দুলে উঠল। এক মুহূর্তে পড়ে যেতে যাবে, ঠিক তখনই আমি দ্রুত এগিয়ে গিয়ে
উর্মিকে ধরে ফেললাম। উর্মি আধো অচেতন কণ্ঠে বলল, আমার মাথাটা ঘুরছে পুতুল বর। আমি ভয় পেয়ে কপালে হাত রাখলাম। গরমে যেন আগুন। আমি কোনো কথা না পেরে তাড়াতাড়ি উর্মিকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিই। উর্মি শীতে কাঁপছে। আমি ব্ল্যাঙ্কেট নিয়ে উর্মির গায়ে দিয়ে দিই। কিছুক্ষণ পর রাত অনেক হয়ে গেছে। জানালার বাইরে তুষার পড়ছে নিঃশব্দে। রুম জুড়ে মৃদু আলো। টেবিল ল্যাম্পের হলুদ আলোয় উর্মির মুখটা যেন আরো শান্ত, আরো কোমল দেখাচ্ছে। আমি চেয়ার টেনে একটু কাছে এলাম। চোখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তি ভেদ করে এক অদ্ভুত টান কাজ করছে। উর্মির কপালে রাখা ভেজা তোয়ালাটা সরিয়ে দিলাম। তারপর হাতের তালু দিয়ে কপালটা আলতো করে ছুঁয়ে দেখলাম জ্বর অনেকটা কমে এসেছে। উর্মি পিটপিট করে চোখ খুলে আমার দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে দেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই উর্মি আমার গলা জাপটে ধরে বলল, আমি বাবার কাছে যাব পুতুল বর। আমাকে এক্ষুনি নিয়ে চলো। আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি আমাকে বাবার কাছে নিয়ে যাবে। উর্মি এবং আমার মধ্যে এখন একটু দূরত্ব নেই। দুজনের শরীর একসাথে মিশে আছে। উর্মির স্পর্শে আমার মধ্যে গভীর উত্তেজনা হানা দিয়ে বসে। উর্মির কাছে আসলে আমি এক অদ্ভুত নেশায় পড়ে যাই, যা কোনো মাদক দ্রব্যকেও হার মানাতে বাধ্য। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, উর্মি, লক্ষ্মী পড়ি, আমাকে ছেড়ে দে, না হলে আমি নিজেকে সামলাতে পারবো না। না, আগে বলো তুমি আমাকে বাবার কাছে নিয়ে যাবে, না হলে ছাড়বো না। বলে উর্মি এবার সোজা আমার কোলে উঠে বসে, আরো শক্ত করে গলা জড়িয়ে ধরে। আমার নিঃশ্বাস ওঠানামা করছে। আমার ভেতরের দ্বিধা আর উত্তেজনা যেন একসাথেই গুমড়ে উঠল। উর্মির উষ্ণ শরীর আর আশঙ্কিকে আবদার আমার সমস্ত যুক্তিকে ভাসিয়ে যাচ্ছে। চোখ বুজে একটু গম্ভীর নিঃশ্বাস নিলাম। নিজেকে শান্ত করার শেষ চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হলাম। উর্মির নরম স্পর্শে আমার ভেতরকার বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। উর্মি, প্লিজ নাম, কথা শোন আমার। কিন্তু উর্মি নাচর বান্দা, কোল থেকে না নেমে বরং আমার বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, না, তুমি এক্ষুনি আমাকে বাবার কাছে নিয়ে চলো। আমি আর কোনো কথা না বলেই উর্মিকে কোলে তুলে খাটে শুয়ে দিয়ে উর্মির উপরে উঠে যাই। উর্মি ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়ে হাত দিয়ে আমার বুকে এলোপাথারি ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করতে থাকে। সরো পুতুল বর, আমি আর দুষ্টুমি করব না, সত্যি বলছি আর করব না। আমি এবার ঘোর লাগা দৃষ্টিতে উর্মির ঠোঁটে স্লাইড করতে করতে বললাম, সেটা তোর আগে ভাবা উচিত ছিল। আমার বুকে আগুন লাগিয়ে এখন নিজে সাধু সাচ্ছিস, আজ তোকে ছাড়ছি না। উর্মির চোখে পানি এসে যায়। বিয়ের দিন আমি কি করেছিলাম সেই কথা মনে পড়তেই উর্মির গায়ে কাটা দিয়ে ওঠে। আর করব না দুষ্টুমি, আমাকে ছেড়ে দাও, ওই দিনের মতো ব্যথা দিও না। আমার হিমশীতল নিঃশ্বাস পড়ছে উর্মির মুখে। আমি উর্মির কানের কাছে এসে ফিসফিস করে বললাম, আজ নিষেধ করিস না বোতল পরি, তোর নেশা আমাকে পাগল করে তুলেছে। আর যা হবে তা কাউকে বলবি না, বুঝলি? বলে আমি উর্মির গলায় মুখ ডুবে দিই। উর্মি ভয়ে এবার জোরে কান্না করে ওঠে। উর্মির কান্না শুনে আমার হুঁশ ফিরে আসে। আমি তড়িঘড়ি করে উর্মির উপর থেকে উঠে হনন করে রুমের বাইরে বের হয়ে যাই। উর্মি চোখ মুছতে মুছতে উঠে বসে আমার যাওয়ার দিকে তাকায়। আমি ব্যালকনিতে এসে দাঁড়াই। বাইরে তুষার নিঃশব্দে পড়ছে, বাতাস ঠান্ডা, আর রাতের অন্ধকারে ভেতরে ক্ষোভ আরও বাড়াচ্ছে। নিজের মনে বিড়বিড় করে বললাম, আমি কি করছিলাম, আমি কি করতে যাচ্ছিলাম? নিজেকে বলেই নিজের মনের ওপর ক্ষোভ ঝাড়তে লাগলাম। আমি রাগে হাত মুষ্টিবদ্ধ করে রেলিংয়ের সাথে ঘুষি মারি। পরক্ষণে মাথায় হাত রেখেই রেলিংয়ের সাথে ভর দিয়ে নিজেকে দোষারোপ করতে থাকি। কেন এমন করছিলি তুই? কেন উর্মি কাছে আসলে নিজেকে সামলে রাখতে পারিস না? কেন? অন্যদিকে আলমার প্ল্যান, সে সুইজারল্যান্ডে সে কী করবে না করবে, নতুন কি কোনো বিপদ আসবে? আর সেই বিপদ আসলে আমি কি উর্মিকে রক্ষা করতে পারবো, নাকি হারিয়ে যাবে আমাদের এই অদ্ভুত মিল, এই অদ্ভুত ভালোবাসা? দেখা যায় কি হয়। তো বাকিটা জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবারও। আর হ্যাঁ, গল্পটা কেমন হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন। ভালো না লাগলে কিন্তু বাদ দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফিজ।